রাহি চেঁচামেচি করছে। যখন তার নাকে আতরের স্মেল আসলো তখনই টের পেল সেটা আর কেউ নয়, ধ্রুব। ধ্রুবের আশেপাশের অনেক গার্ড আর সবার হাতে বন্দুক। কেউ সাহস করে কিছু বলছে না। কি করছেন কি ধ্রুব? নামান আমাকে, রাহি চিল্লিয়ে বলছে। ধ্রুব কোনো কথা বলছে না। রাহিকে কাঁধে নিয়ে যেয়ে গাড়িতে ফেলে দিয়ে দরজা লক করে দিল। রাহি এখন ভয়ে কথা বলতে পারছে না, কারণ ধ্রুবকে তার কাছে স্বাভাবিক লাগছে না। শুকনো জীর্ণ ঠোঁটে কেমন যেন নিজে নিজে বিড়বিড় করছে। ধ্রুব গাড়িতে উঠে সাঁ করে 5 মিনিটের মধ্যে একটা দোতলা বাড়ির মধ্যে নিয়ে আসলো। রাহির জান ধুকপুক করছে, না জানি কি হবে এখন। নামতে না চাইলে ধ্রুব তাকে জোর করে নামায়। তখনই রাহির পায়ের নিচে কাটা ফুটে গল গল করে রক্ত বের হয়, কিন্তু ব্যথাটা চেপে ধ্রুবের কাঁধে তাকে থাকতে হলো। ধ্রুবের বাড়ির ভেতরে নিয়ে গেল রাহিকে কাঁধে করে। একটা রুমে যে যখন তাকে নামালো তখন রাহি তার বাবাকে অচেতন অবস্থায় দেখতে পায়। বাবা বলে চিৎকার দিয়ে এগিয়ে গেলে ধ্রুব তাকে টান মেরে চেয়ারে বসিয়ে তার হাত পা বেঁধে দেয়। আমার বাবাকে কি করেছেন? প্লিজ ছেড়ে দেন। আপনি যা বলবেন তাই শুনবো, আর অমান্য করব না। পায়ে পড়ছি, প্লিজ। রাহি নানা আকুতি মিনতি করছে, কিন্তু ধ্রুব তখন তাকে চেয়ারে টাইট করে দড়ি দিয়ে বাঁধতে ব্যস্ত। I don't you to know to accept from me, but you did. Now bear it. শুভ্র শক্ত করে জবাব দিল। বর্তমান রাহি চেয়ারে বাঁধা অবস্থায় আছে। তার বাবা অচেতন হয়ে সোফায় আছে, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কিছু করার নেই তার। আল্লাহকে মনে মনে ডাকছে। ধ্রুব কিছুক্ষণ হলো বাহিরে গেছে, এখনো ফেরেনি। রাহি যে চেয়ার নিয়ে বাবার কাছে যাবে সেটাও পারছে না। হাতের রক্ত চলাচল মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, এত শক্ত করে বেঁধেছে। দরজা খুট করে আওয়াজ হলো। রাহি ভেজা চোখ তুলে তাকালো, ধ্রুবকে দেখতে পায়। চুলগুলো হাতের মাঝে উঠাতে উঠাতে আসছে। সাতের হাতটা ফোল্ড করা, প্যান্ট ব্ল্যাক কালার, গ্যাভার্ডিং, গায়ের রং আর রূপ মনে হচ্ছে উপচে পড়ছে। প্লিজ বাবাকে ছাড়েন। কি করেছেন আমার বাবার সাথে? আই প্রমিস আমি আর কিচ্ছু করবো না উল্টা পাল্টা। রাহি চোখে জল নিয়ে বলল, Don't cry, Mira. You do not need promise me. I promise that next time it will not able to do such a shit thing. তুমি এরকম কিছু করার জন্য ভবিষ্যতে না পাও সেই ব্যবস্থাই করছি। ধ্রুব বলল, প্লিজ কিছু করবেন না বাবাকে। রাহি আরেকটু হিচকি তুলে বলছে, যা বলবেন তা শুনবো, প্লিজ। রাহি চোখের কোণে আবার পানি জমলো, বলতে যে, আমি যে শর্ত দিব তা তোমাকে এখনই পালন করতে হবে, আর না মানলে এর থেকে নেক্সট স্টেপ কি হতে পারে আর আমি বা কি করতে পারি ভালো ধারণা আছে। আর না মানলেও আমার প্রবলেম নেই, আমি কি করতে পারি সেটা না হয় দেখে নিবে। সো লেটস স্টার্ট দ্য গেম। ধ্রুব উত্তর দিল, तुम्हारे दिल को समझना इतना भी मुश्किल नहीं जितना तुमसे और तुम्हारे लफ्जों से दूरियां बनाने के लिए तड़पना मुश्किल होता है। জো ফিসফিসিয়ে বলে রাহির বাম কানে চুমু দিয়ে বলল, ইউ আর অনলি মাইন অ্যান্ড ফর এভার মাইন। সাইড। ধ্রুব কড়া আওয়াজে বলল। রাহি এবার ধ্রুবের দিকে তাকাচ্ছে, আরেকবার তার হাতে থাকা কাগজের দিকে। কি বলবে সে বুঝতে পারছে না, চোখ দিয়ে অঝরে তার পানি পড়ছে। আরেকবার তার বাবার দিকে তাকাচ্ছে, তার কোনো উপায় নেই। ডোন্ট ক্রাই মীরা, আই প্রমিস আজকের পর থেকেই কোনো কষ্ট দিব না তোমাকে। তোমাকে নিয়ে চলে যাব আমার দুনিয়াতে। ফ্ল্যাশব্যাক। ধ্রুব রাহিকে কথাগুলো বলার পর বের হয়ে যায়। রাহি ওখানে চেয়ারে বসে থাকে। আধা ঘন্টা পর ধ্রুব আসলো ঘরের মধ্যে, সাথে কিছু হাতে নিয়ে রাহির দিকে এগিয়ে আসলো, তার সামনে চেয়ার টেনে বসলো। সো মীরা, নাও আই উইল টু টেল ইউ মাই কন্ডিশনস। ধ্রুব ঠান্ডা গলায় বলল। রাহির ভেতরটা অজানা কু ডাকে বারবার করা নাড়ছে। তার কানকে সে স্থির রাখতে পারছে না। সে চাচ্ছে না ধ্রুব এমন কিছু বলুক যার কারণে সে বাধা পড়ে যায় সব কান থেকে। 1. তোমাকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে। 2. বিয়ের পর তোমাকে আমার সাথে সেই মুহূর্তে লন্ডনে যেতে হবে। 3. আমি যা বলবো তোমাকে তাৎক্ষণিক মানতে হবে। 4. তোমার বাবা বেহুশ আছে, সে অবস্থায় থাকাকালীন তোমাকে যা করার করতে হবে। 5.
তোমার বাবার সাথে দেখা করতে পারবে না, কারণ উনি তোমার কাছ থেকে আমাকে দূরে ঠেলে ফেলার ফোন দিয়ে এটেছেন। তোমার বাবা তাই নিস্তারে দিয়েছে। 6, এর মাঝে একটাও না মানলে তোমার বাবাকে খুশি আসতে দিব না আমি। আমাকে বিয়ে করা ছাড়া আমি লন্ডনে নিয়ে যাব এখন এবং এই মুহূর্তে। ধ্রুব রাহিকে তার দেওয়া শর্তগুলো শোনালো। রাহি অবাক হয়ে চেয়ে রয়েছে, তার মাথায় সবকিছু কাজ করা বন্ধ করে দিয়েছে। বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কি করবে কিছু বুঝতে পারছে না সে। ধ্রুব তার দিকে পেপারস এগিয়ে দিল, তাকে ইশারায় বোঝালো এটা ম্যারেজ রেজিস্ট্রি পেপার, বর্তমান। কি হলো, সাইন করো। ধ্রুব বলল। রাহি কিছু বলছে না, শুধু নিঃশব্দে চোখের পানি ফেলছে মাথা নিচু করে। ওকে ফাইন, অ্যাজ ইউর উইশ মীরা, চলো এভাবে। এই বলে ধ্রুব রাহির হাতের বাঁধন খুলে দিচ্ছে। আমি রাজি, রাহি জবাব দিল। ধ্রুবের মুখে এক চিলতি হাসি ফুটলো। রাহির দিকে পেপার এগিয়ে দিয়ে সাইন করালো। সাইন করানোর সময় রাহির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। চোখের পানি মুছে সাইন করলো, বারবার তার বাবার অচেতন মুখের দিকে তাকাচ্ছিল। রাহির সাইন করা শেষে ধ্রুব সাইন করলো। তারপর ইসলামিক ভিত্তিতে একটা কাজী ডেকে আনলো। কাজী যখন আসলো তখন রাহির মুখটা পুরোটা ওড়না দিয়ে ঢেকে দিয়েছিল ধ্রুব। তার মুখ কাউকে দেখতে দেবে না ধ্রুব। রাহির শ্বাস আটকে গিয়েও ধরে রেখেছিল। কাজীকে এক প্রকার মোটা অঙ্কের টাকা আর ভয় দেখিয়ে আনতে হয়েছে। রাহির কবুল বলা শেষে ধ্রুব কবুল বলল। বিয়ে পড়ানো শেষ। আজ থেকে রাহির জীবন ধ্রুবের জীবনের সাথে মিশে গেল। কাজের বিয়ে পড়ানো শেষ হলে ধ্রুব তাকে বাহিরে পাঠিয়ে দেয়। রাহির হাতের বাঁধন খুলে তাকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে চায়। প্লিজ, আমি বাবাকে একটা কিছু বলে যেতে চাই, আর কখনো কোনো কিছু চাইবো না আপনার কাছে। হেঁচকি তুলে রাহি ধ্রুবের সাথে হাঁটতে গিয়ে থেমে বলল, ডু ইট ফার্স্ট। ধ্রুব শক্ত করে জবাব দিল। রাহি কোনো মতে রিকোয়েস্ট করে একটা পেপার আর পেন নিয়ে আনলো ধ্রুবের দিয়ে। তারপর লিখতে বসলো। তুমি যখন সজাগ হয়ে দেখবে তখন তোমার পুতুল মেয়েকে দেখতে পাবে না। তুমি একদম চিন্তা করো না, কিন্তু আমাকে দেখতে না পেয়ে তোমার পুতুল কন্যাকে অন্য একজন তার অধীনে নিয়ে নিয়েছে বাবা। তোমার মেয়ে এখন অন্যের অর্ধাঙ্গিনী হয়ে গেছে। হ্যাঁ বাবা, সে আমাকে বিয়ে করে নিয়েছে, কিন্তু দেখো আমি তোমাকে আমার চেহারা দেখিয়ে বিদায় নিয়ে যেতে পারবো না। তুমি একদম চিন্তা করো না, আমি যেখানেই থাকি না কেন আমার নিঃশ্বাসটুকু চলাচল করলে আমি অবশ্যই আমার রাজা বাবার সাথে যোগাযোগ রাখবো। বাবা, তোমার মনে আছে একবার আমি ছোটবেলাতে দাদু বাসাতে মজার ছলে কুয়া থেকে পানি তুলতে যে কুয়ার মাঝে পড়ে গিয়েছিলাম? তখন পানি খেয়ে আমি ফুলে গিয়েছিলাম কেমন, তুমি কেমন পাগল পাগল হয়ে গিয়েছিলে। কত কষ্ট করে তুমি আমাকে সেখান থেকে তুলে এনে আমার প্রাণ বাঁচানোর থ্রেড দিয়েছিলে। আরেকবার তোমার মনে আছে স্কুলে একটা টিচার আমাকে মারাতে তুমি ওই টিচারের গালে থাপ্পড় মেরে আমার স্কুল চেঞ্জ করেছিলে। তারপর থেকে আমি তোমার থেকে আমার সব মারার কথা লুকিয়ে রাখতাম, কারণ তুমি জানলে ওদের মারতে, কারণ তুমি আমাকে কষ্টতে রাখতেই চাইতে না। দেখো আমি কত বড় হয়ে গেছি এখন, বিয়েও হয়ে গেছে আমার। আর ভাগ্যের কি খেলা দেখো বাবা, যার সাথে আমার বিয়ে হয়েছে সেও তোমার মতো আমাকে পাগলের মতোই ভালোবাসে। আমি তাকে ভালোবাসতে কখনো পারবো কিনা জানি না, কারণ ভালোবাসাতে খুব কষ্ট হয় বাবা। আমি ধোকা খেতে চাই না, আর আমার পুতুল খেলতেও ভালো লাগে না। তোমার মতো উনিও আমাকে কষ্টে দেখতে পারে না বাবা। দেখো তুমি চেয়েছিলে না তোমার মতো কাউকে দেখে আমার বিয়ে দিতে, দেখো তোমার মতো কারোর সাথে আমার বিয়ে হয়েছে। নয়তো কেউ কারো শ্বশুরকে বেহুশ করে তার মেয়েকে বিয়ে করে। হ্যাঁ উনি পাগল, কিন্তু বাবা দেখো আমি ভালো থাকবো, অনেক ভালো থাকবো। তুমি তোমার বিপির ওষুধ ঠিক মতো খাবা, বেশি চিন্তা করবা না কেমন? আসি বাবা, অনেক তো কথা হলো, নিজের খেয়াল রেখো। তোমার পুতুল কন্যা বড় হয়ে গেছে বাবা, অনেক বড়। ইতি তোমারই পুতুল কন্যা। রাহি চিঠিটা লিখতে লিখতে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। চিঠি লেখা শেষে সেটা একবার বুকে জড়িয়ে নিয়ে নিল রাহি। চিঠিটা বাবার পকেটে দিয়ে দিল। তার বাবার মাথায় শেষবারের মতো হাত বুলিয়ে দিল। এটাই হয়তো শেষ দেখা, সে থাকতে পারবে তো? তার বাবা তাকে ছাড়া কিভাবে থাকবে? বাবার দিকে শেষবার অশ্রু জলে তাকিয়ে ত্যাগ করলো রুম। লিসেন, ওনাকে নিয়ে সোজা ওনার বাড়িতে রেখে আসবা, ওনার কোনো ক্ষতি না হয়।
নয়তো তোমাদের শরীরের একটা হাড়ও আস্ত থাকবে না। ডাক্তারকে ডেকে ট্রিটমেন্ট করাবে তাৎক্ষণিকভাবে, ধ্রুব তার লোকগুলোকে বলল। রাহি যখন নিচে নামলো চোখ মুছতে মুছতে তখন ধ্রুবের সব কথা শুনতে পেল। ধ্রুবের রূপ দেখে সেও দ্বিধায় পড়ে যায় যে এক সময় একরকম তার ক্যারেক্টার, কিভাবে থাকবে সেই পাগল রূপের মানুষটার সাথে। তাকে যেন পাগলের মতো ভালোবাসে, তার ধারের কাছে ঘেঁষতে দেয় না তাকে। কি করবে সে? রাহিকে নামতে দেখে তার লোকগুলোকে দিয়ে তাড়াতাড়ি করে বিদায় দিল ধ্রুব। রাহির কাছে এগিয়ে এসে রাহির গালে যে পানিগুলো জমেছে সেগুলো মুছে দিল। তার হাত ধরে বেরিয়ে গেল সেই বাড়ি থেকে। গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে থাকা অবস্থায় রাহি মাথা নিচু করেছিল, কিছু বলেনি। ধ্রুব আপন মনে ড্রাইভ করে যাচ্ছিল। এয়ারপোর্টে পৌঁছানোর পর রাহিকে নামানোর সময় ধ্রুব রাহিকে ভালোভাবে ঢেকে দিল। রাহি গাড়ি থেকে নামার পর দেখলো অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে হাতে বন্দুক নিয়ে। দুই পাশের সারিতে তারা, মাঝখানে ধ্রুব রাহির হাত টানতে টানতে নিয়ে যাচ্ছে। গার্ডগুলো মাথা নিচু করে আছে। রাহি দীর্ঘশ্বাস ফেলে হাঁটছে। অবশেষে তারা প্লেনে উঠল। প্লেনে উড়াল দিল অজানা ভিন দেশের শহরে। রাহি শেষবারের মতো জানালার গ্লাস দিয়ে তার মাতৃভূমিটাকে দেখে নিল। সবাইকে ফেলে রেখে সে চলে যাচ্ছে অচেনা মানুষের সাথে অচেনা দেশে। রাহি যখন এসব ভাবছিল তখন ধ্রুব তাকে টান মেরে তার বুকের মাঝে নিয়ে আসলো। তার মাথাটা শক্ত করে চেপে ধরলো। রাহি নড়াচড়া করলে ধ্রুব আরও চেপে ধরলো। যখন সে পারল না তখন বাধ্য হয়ে ধ্রুবের বুকে মাথা দিয়ে থাকতে হলো। আশেপাশের মানুষ কি ভাবছে কে জানে। অন্যের কথা নিয়ে যেন ভাবতে না দেখি, আর আমার কথা ভাবো শুধু। ঘুমাও মীরা। ধ্রুব রাহির মাথায় চুমু দিয়ে তাকে বুকের সাথে চাপটে ধরে কথাগুলো বলল। রাহি শুধু চুপচাপ শুনল। সময় চলছে আপন গতিতে, কেউ কারোর জন্য থেমে নেই। সময় মানুষকে পরিবর্তন করে দেয়, পরিবর্তন সবসময় সুখের হয় না। প্লেন ল্যান্ড করলো লন্ডন শহরে। রাহির ধ্রুবের বুকের সাথে মাথা দিয়ে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। ধ্রুব তার মাথাটাকে এত শক্ত করে চেপে ধরে রেখেছিল যে পরে চাইলেও নড়তে পারেনি সে। অ্যানাউন্সমেন্টের তীব্র আওয়াজে যখন রাহি ধরফরিয়ে উঠল তখন ধ্রুব দাঁত মুখ খিঁচে নিয়েছিল। ব্লাডি বিচ, ভয় পেও না মীরা, এই তো আমি। দাঁড়াও, কে এত জোরে অ্যানাউন্সমেন্ট করলো? ওকে আমি দেখে আসছি। এই বলে ধ্রুব উঠতে গেলে রাহি তার হাত ধরে থামিয়ে দেয় তাকে, যে এখানেও নামতে নামতে সিন ক্রিয়েট না হয়। প্লিজ যাবেন না। আর ওনাদেরও তো দোষ নেই, কারণ তাদের কাজটাই এটা। আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার একটু আওয়াজে ধরফরানোটা ছোটবেলা থেকে। আচমকা আমি কোনো কিছু নিতে পারি না, রাহি জানালো ছোট উত্তরে। রিল্যাক্স মীরা, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন ইউরসেলফ টু মি। I know everything about you, but I don't want to let anyone to hurt you. ধ্রুব হিসিয়ে বলল। যেমন আচমকা আপনিও এসেছেন, এসে নিয়ে এসেছেন আপনার দেশে, এটাও যে আমি মানতে পারছি না। আশিক আলফাস ধ্রুব, রাহি বিড়বিড়িয়ে বলছিল কথাগুলো। ধ্রুব রাহির হাত ধরে টেনে নিয়ে নিচে নামাচ্ছে। সব আস্তে আস্তে এয়ারপোর্টের সব কাজ সেরে দুজনে বের হলো। তখন এয়ারপোর্টের সামনে এক বিশাল মার্সিডিজ দাঁড়িয়ে আছে। মার্সিডিজের পাশে কালো পোশাক পরা বিভিন্ন গার্ডরা দাঁড়িয়ে আছে। রাহির কিছু আনতে দেয়নি ধ্রুব। ধ্রুব রাহিকে নিয়ে তার আলিশান মার্সিডিজের পাশে বসলো। তথাপি সে বুঝলো সে নিজে ড্রাইভ করবে। গাড়ি চালাতে শুরু করলো ধ্রুব। তার এক হাতের ভাঁজে রাহির আরেক হাত গুজে দিয়েছে। রাহির সিটে হেলান দিয়ে দিয়েছে। মাথাটা কেমন যেন বিশ্রীভাবে ব্যথা করছে তার। বাংলাদেশ। রুবেলের হাতে তার মেয়ে রেখে যাওয়া শেষ চিঠি। জ্ঞানী এসে যখন রুবেল নিজেকে নিজের বাড়ির ভেতরে পেল তখন বেশ অবাক হয়েছিল। পরক্ষণে রাহির কথা মনে হতেই তিনি হন্তদন্ত হয়ে রাহির রুমে গিয়েছিলেন, কিন্তু খুঁজে পাননি। পুরো বাড়ির প্রতিটা রুম তিনি বারবার খুঁজছিলেন, এই ভেবে যে তার মেয়ে ছোটবেলার মতো হয়তো লুকোচুরি খেলছে। রাহি এভাবে লুকোতো আর রুবেল তাকে খুঁজে বের করত, কিন্তু আজ তার মেয়ে সত্যি বাস্তবে লুকোচুরি খেলতে চলে গিয়েছে।
এত খুঁজেও যখন রুবেল রাহিকে পেল না, তখন ক্লান্ত শরীরটা নিয়ে ডাইনিংয়ের চেয়ারে নিজের শরীরটা এলিয়ে দিল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তখন সে জগ থেকে পানি ঢেলে পানি নেওয়ার সময় তার পকেট থেকে একটা কাগজ পড়ে যায়। পানির গ্লাসটা রেখে সে কাগজটা খোলে, চেয়ারে বসলো তা পড়ার জন্য। চিঠি পড়া শুরু করে। উনি যত নিচের দিকে যাচ্ছে তত ওনার ভেতরটা ডুকরে কেঁদে উঠছে। যখন শেষ হলো তখন তার মনে হচ্ছে বুকের উপর কেউ হাজার মনের পাথর বসিয়ে দিয়েছে। পুতুল পুতুল খেলতো বলে তার নাম রুবেল রেখেছিল পুতুল কন্যা, আর সেই তার ঘরের পুতুলকে অন্য ঘরে কেউ নিয়ে চলে গেল। রাহির যে মিছে মিছে সান্ত্বনা ছিল, রুবেল বুঝতে পারছে কোথায় যাবে, কিভাবে খুঁজবে তার পুতুলটাকে। তবে তার আত্মবিশ্বাস তার পুতুল কন্যা যেখানেই থাকুক না কেন তার সাথে অবশ্যই যোগাযোগ করবে। আল্লাহ তার প্রতি এতটা নির্দয় হবে না। চিঠিটা বুকে নিয়ে রুবেল চিল্লিয়ে কাঁদতে পারছে না। কথায় আছে না, পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু বাবারা কাঁদে। লন্ডন। গাড়ি যেয়ে থামলো লন্ডনের সবচেয়ে ধনী এলাকা কেনসিংটনে। কেনসিংটনের প্যালেসের সামনে এসে ধ্রুব থামালো তার গাড়ি। রাহি চোখ বন্ধ থাকা অবস্থায় তার বাবার শুকনো মুখটা ভেসে উঠল। তার বাবা অফিস থেকে ফেরার সময় রোদে কেমন ঘেমে বাড়ি ফেরে। তখন রাহি দৌড় দিয়ে তার বাবার জন্য পানি এনে দিত। বাবা আর মেয়ের সংসারটা ছিল একদম ছোট্ট আর গোছানো। সুখের অন্ত ছিল না। হুট করে একটা তুফান এসে সব ঝাঁঝরা করে দিল। বুকের পাশটা কেমন চিনচিনে ব্যথা করছে। কই এত কিছুর মধ্যেও সামিরের স্মৃতি একটু তাড়া দেয়নি তাকে। রাহি চোখ বন্ধ অবস্থায় বুঝলো সে শূন্যে ভাসছে। ঝট করে চোখ খুলে দেখলো ধ্রুব তাকে কোলে করে নিয়ে বিশাল বাড়ির দরজা দিয়ে ভেতরের দিকে এগোচ্ছে। চারিদিকে কি ঝলমলে পরিবেশ আর শান্ত, কোনো হইচই নেই। রাহি নামার জন্য ছটফট করলে ধ্রুব তার দিকে তাকায়। ধ্রুবের এমন তাকানোটায় রাহি আটকে দেয় সব কিছু করতে। আসলে আমার মাইগ্রেনের সমস্যা আছে, জার্নি ক্যারি করতে পারি না। আপনি নামান, আমি হাঁটতে পারবো না, রাহি মিনমিন করে বলল। ধ্রুব কিছু বলল না। বাড়ির মেইন দরজা দিয়ে ভেতরে রাহিকে কোলে করে নিয়ে গেল। ভেতরে ঢুকে রাহি প্রথমে যা অনুভব করলো তা হলো বাড়ির লিভিং রুমের ভেতরটা ভীষণ ঠান্ডা। এসি মনে হয় ফুল পাওয়ারে দিয়ে রেখেছে। আশেপাশে দেখে রাহি অবাক হলো না, কারণ ধ্রুবের অ্যাটিটিউড আর রেহেনা ফুপির কথাতে বোঝা ছিল ধ্রুব অনেক বেশি রিচ। ঘরের প্রতিটা জিনিস এক্সপেন্সিভ। দেয়ালে টাঙানো বিভিন্ন সুন্দর পোর্ট্রেট, চারিদিকে কত নামি দামি শোপিসের কারুকার্য, কিন্তু বাড়ির ভেতর কাউকে দেখা গেল না। এত বড় বাড়িতে সে কি তাহলে একা থাকে? উনি যেরকম করে মেরে যদি তাকে এই বাড়ির কোনোখানে গুম করে রেখে দেয়। বিভিন্ন প্রশ্নের হুমড়ি খেয়ে পড়ছে রাহির মাথায়। ধ্রুব রাহিকে কোলে করে সিঁড়ি বেয়ে একটা দোতলার রুমে নিয়ে বেডে বসালো। সিঁড়ি বেয়ে যখন রাহিকে নিয়ে উঠছিল ধ্রুব, তখন রাহি বলছিল কষ্ট হবে তার, নামিয়ে দিতে, কিন্তু সে শোনেনি। তোমার ওজন 59 কেজি, আর আমি প্রতিদিন 2 হ্যান্ডেড পুশ আপ করি, 5 কেজি করে ডাম্বেল ওঠাই আর নামাই। এমন অনেক ভারী কিছু আমি জিমে উঠিয়েছি, সে তুলনায় তুমি কিছুই না। আর তোমাকে সেখানে তুলতে আমার কষ্ট হবে? তুমি আমার মীরা, তোমাকে কষ্ট যেন ছুতে না পারে সেটার দিকে আমি সবসময় খেয়াল রাখবো। কষ্ট হতো তোমাকে না পেতাম যদি। 7 বছর ধরে তোমাকে শুধু আমি স্বপ্নে পেয়েছি। তোমাকে ছুতে না পারার অসুখ আমাকে প্রতিদিন একটু একটু করে জ্বালিয়ে কষ্ট দিত, কিন্তু এখন তোমাকে পেয়েছি। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ, আই নিড ইউ এভরি সিঙ্গেল মোমেন্ট ইন মাই লাইফ। ধ্রুব হেসে বলে, রাহির কাঁধে একটা চুমু দিয়ে কুটুস করে একটা কামড় দিল। একে তো ধ্রুবের হেসে কথা রাহির শরীরের পশমের উপর কাঁটা দিয়ে ওঠে, আর এখন যা করলো তাতে সে শকড। যেমন হয়েছে তেমন নতুন আলাদা অনুভূতির সাথে দেখাও পেয়েছে। রাহি শক্ত করে বিছানার চাদর খামচে ধরে নিয়েছে। অনুভূতি কখন, কার জন্য, কোন সময়, কিভাবে তৈরি হয় আমরা কেউ জানি না। একটা কথা জিজ্ঞেস করি? রাহি চোখ মুখ খিচে বলল,
ধ্রুব তখনও রাহির কাঁধে নিজের ওষ্ঠদ্বয় ঠেকিয়ে রেখেছে। ধ্রুব রাহির কাঁধে নিজের ওষ্ঠ রেখে আওয়াজ করল। কখনো কোনো ছেলের সংস্পর্শে রাহি আসেনি, আর না ধ্রুব কোনো মেয়ের সংস্পর্শে এসেছে। দুজন দুজনের কাছে নতুন অনুভূতির অভিজ্ঞতার সাথে পরিচিত হচ্ছে। রাহির কাছে অস্বস্তিকর লাগছে এরকম কাছে আসাটা, কিন্তু ধ্রুবের কাছে ততটাই তার জন্য শান্তিপ্রিয় হয়ে উঠেছে তার মীরার কাছে নিজেকে বিলীন করে। আপনি কিভাবে আমার পাসপোর্ট এত দ্রুত করলেন? রাহি আমতা করে জিজ্ঞেস করলো। ধ্রুব এমনিতেও তার কাঁধে নিজের ঠোঁট লাগিয়ে রেখে কথা বলে। রাহির নিঃশ্বাসকে গলার কাছে আটকে রেখে দিয়েছে। I will tell you, but I need some from you. ধ্রুব কাঁধে আরেকটা কামড় দিয়ে বলল, কিছু জিজ্ঞেস করলেই আপনার কিছু না কিছু চাই। এখন মনে হচ্ছে জিজ্ঞেস করে বিপদে পড়েছি, তাই বিড়বিড়িয়ে বলল। Stop talking to you yourself, Mira. ধ্রুব ভ্রুজোড়া কুঁচকে বলল, আচ্ছা কি লাগবে বলুন, আমার কাছে কিছুই নেই আপনাকে দেওয়ার জন্য। রাহি দীর্ঘশ্বাস ফেলে বলল, I need you. তোমার আত্মার সাথে আমার আত্মার শিরা মিলিয়ে দিতে চাই তোমাকে। প্রতি প্রশমে যেন তোমাকে দেখে কাঁটা দিয়ে ওঠে। তোমাকে ঠোঁট উল্টানো ভাবটা আমার মনের এদিক সেদিক করে দেয়। তোমার চোখের পানি দেখলে আমার হৃদয়ের মাঝে রক্তক্ষরণ হয়। আমি তোমাকে হারাতে চাই, তোমার মাঝে এতটা মিশে যেতে চাই, আর তোমাকেও নিজের সাথে পিষে ফেলতে চাই। ধ্রুব রাহির কানে কেমন হিসিয়ে বলছে, পিষে ফেলতে চাই। কথাটা শুনে রাহি এক প্রকার আটকে উঠে বড় বড় চোখ করে তাকায় সে। এরকম মিশ্রিত ভালোবাসা কথা শুনে হুট করে মাঝখান দিয়ে ঘূর্ণিঝড়ের মতো বাতাস দিল তো অবাক হবেই। মানে? রাহি এক প্রকার তোতলাতেই বলল, রিল্যাক্স মীরা। ধ্রুব একটু মুচকি হেসে বলল, হাসিটা একটু রহস্যজনক লাগলো। আমাকে তুমি বলে ডাকতে হবে, আর আমি যা বলবো তা শুনতে হবে, তা অক্ষরাক্ষরে তোমাকে পালন করতে হবে। ধ্রুব শ্বাস ফেলে রাহির আরেকটু কাছে গিয়ে বলল। রাহির কাছে ধ্রুবের এগোনোটা ভরকে দিল তখনই ধ্রুব তাকে তার দিকে টেনে শক্ত করে তার কোমর ধরল। কি করছেন? ছাড়ুন। রাহি আবারও তোতলে বলল, আগে তুমি বলো। ধ্রুব রাহির নাকে নিজের নাক ঘষে বলল, এইভাবে হুট করে তুমি বলতে পারি না। আমি চেষ্টা করব। রাহি আমতা করে বলল। ধ্রুবের মাথায় ধপ করে মনে হচ্ছে আগুন জ্বলে গেল। সে রাহিকে বেডে শুয়ে তার উপর নিজের সমস্ত ভর দিয়ে উঠল। রাহির হাত দুটোকে নিজের হাতের মাঝে শক্ত করে নিয়ে নিল। ধ্রুবের এমন হুট করে এরকম কাজ করাতে রাহি অনেক ভরকে গেছে। বুকটা দুরুম করছে, হার্টবিট খুব জোরে চলাচল করছে। তোমাকে পড়তেই হবে, তুমি বলে ডাকতেই হবে। আই ডোন্ট ওয়ান্ট ইউ অনলি মীরা। তোমার কোনো কিছুর ভাগ আমি 0% কাউকে দিতে চাই না। ধ্রুবের আওয়াজটা কেমন কড়াভাবে বলল। একে তো ধ্রুবের ভর রাহির উপর, তার উপর ধ্রুবের হুট করে বিহেভিয়ার চেঞ্জ হওয়া রাহিকে বেশ ভয় পাইয়ে দিয়েছে। সংযত করেছে নিজেকে বারবার। তাই ধ্রুবের অস্তিত্বের সাথে যে মীরা মিশে আছে, অথচ সে মিশে আছে, এটাতে তার সন্দেহ নেই। তার সব কিছুতে মীরাকে দরকার। না পেলে যে দুনিয়া ঝাঁঝরা করে দেবে তাতেও কোনো সন্দেহ নেই। আচ্ছা তুমি করে বলবো। রাহি ধ্রুবের মেজাজ ঘোরানোর জন্য বলল, দ্যাটস লাইক মাই মীরা। ধ্রুব বলেই রাহির বুকের উপর থেকে তার ওড়নাটা টান মেরে নিচে ফেলে দিল। রাহির বুকের উপর মাথা দিল ধ্রুব। রাহির চোখ মুখ কামড়ে শুয়ে আছে। এখন কিছু করলে বিপদ ডেকে আনা হবে। তোমাকে যখন সেদিন আমি রাস্তায় দেখি, সেটা আমার সাথে প্রথম ধাক্কা খেয়ে তুমি নিচে পড়ে গিয়েছিলে। তখনই আমার শিরা দন্তে হালকা শীতল স্রোত বয়ে গিয়েছিল। তোমার শরীর থেকে সেম স্মেলটা পেয়েছিলাম, যেটা আমি প্রতিনিয়ত স্বপ্নে পেতাম। আর সেই স্মেলটা তোমার সাথে দেখা হওয়ার আগে একটা ঘরে ভুল করে ঢুকে গিয়েছিলাম। মামার বাড়ি যেয়ে তখন এই স্মেলটা পেয়েছিলাম। পাগলের মতো হন্যে হয়ে তোমাকে খুঁজেছি, কিন্তু পাইনি। পরে যখন তোমার দেখা পেলাম, আমার মীরাকে পেলাম, তখন সবকিছু মনে হচ্ছে পেয়ে গেছি। কিন্তু তোমার কাছে গেলে তুমি আমাকে ভয়ে দূরে সরিয়ে দিতে। পরে ডাক্তার স্মিথ এসে আমাকে নিয়ে যায় বেহুশ করে। এই নিয়ে তার সাথে অনেক দফা ঝগড়া হয়েছে সেই দিন। ধ্রুব এক নাগারে বলল, এরপর লন্ডন থেকে তোমার ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করেছি।
তোমার ইউনিভার্সিটি থেকে তোমার ছবি আর সার্টিফিকেট 1 সপ্তাহের মাঝে কালেক্ট করি। সবকিছু জমা দিয়ে তোমার পাসপোর্টের কাজ শুরু করে দিই। আর বাকি ছিল তোমার ফিঙ্গারপ্রিন্ট, সেটা তোমার সাথে প্রথম মিটে আমার বেহুশ হওয়া অবস্থায় নিয়ে নিই। আর এত জলদি পাসপোর্ট আর ভিসা করা এই আশিক আলফাজ ধ্রুবের কাছে চুটকির মতো। চোখের সামনে প্রকাশ না করতেই আমার সমস্ত জিনিস হাজির হয়। আর সেখানে তুমি আমার লাইফ মীরা। আমার লাইফকে আমি আমার কাছ থেকে আর কতদিন দূরে সরিয়ে রাখবো? তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, ইভেন পিষে ফেলতেও পারি। অ্যান্ড ইউ টু অ্যাকসেপ্ট দ্যাট ইউ হ্যাভ টু উইথ মি, ইউ ওয়ান্ট অর নট। ধ্রুব কানের কাছে নিজের নিঃশ্বাসগুলো ছেড়ে বলল। রাহি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ধ্রুবের এমন কথা শুনছে। লাইফে সেরকম কম ঝটকাই খেয়েছি, কি করে পারে উনি? তোমাকে আমার সাথে থাকতে হবে। আমার পাগলামি তোমার প্রতি, সেটাও তোমাকে মানতে হবে। আমার ভালোবাসাতেই তোমাকে পিষে ফেলতে চাই। আর যে আমাদের মাঝখানে আসবে তাকে পিষে ফেলবো আমি। অ্যান্ড মার্ক মাই ওয়ার্ডস। ধ্রুব কথাটা বলে রাহির কামিজের নিচে হাত ঢুকালে রাহি জোরে চিৎকার দেয়। তো প্লিজ, আই এম নট প্রিপেয়ার ফর দিস, গিভ মি সাম টাইম। রাহি ভয়ে হড়বড়িয়ে বলল। ধ্রুব শ্বাস ফেলল, কিন্তু হাত সরালো না কোমর থেকে। কামিজের নিচ থেকে হাত বের করে রাহির কোমরে হালকা চাপ দিল। এখন ফ্রেশ হও, কাবার্ডে সব রাখা আছে, নিয়ে যাও। তোমার বডি ইন্টারনালে যা লাগে সেটাও আছে। আই থিঙ্ক আমার অনুমান করা তোমার বডি শেপ অনুযায়ী নিতে ভুল হওয়ার কথা নয়। ধ্রুব রাহির গলায় হালকা কামড় দিয়ে বলল। রাহি একে তো লজ্জা পেয়েছে ধ্রুবের এমন বেশরম কথা শুনে। কিভাবে বলছে ইন্টারন্যাশনাল জিনিসের কথা। অস্বস্তিকর পরিবেশ তৈরি হলো। আর রইল কামড়। যখন সুযোগ পাচ্ছে তখনই কামড় দিচ্ছে। গলার ভোকাল কর্ডটা কেমন তড়াক করে উঠছে ধ্রুবের স্পর্শ পাওয়াতে। ধ্রুব রাহির উপর থেকে উঠে তাকে দাঁড় করিয়ে কাবার্ডের কাছে দাঁড় করালো রাহিকে। ইউ হ্যাভ 20 মিনিটস, সো স্টার্ট। ধ্রুব কথাটা বলে রাহির কাছ থেকে সরে নিচে চলে গেল দরজা লাগিয়ে। রাহি ওইভাবে থম মেরে রয়েছে। হুট করে বাবাকে খুব মনে পড়ছে। কি করছে, কেমন আছে, সব মিলিয়ে বুকের ভেতর দলা পাকিয়ে কান্না আসছে তার। বুকের ভেতরটা হু হু করে উঠছে। রুমে তো ফোন নেই যে বাবাকে ফোন করবে। চোখের কোণের এক পাশে পানি জমেছিল, তা মুছে নিল সে। কাবার্ড খুলে দেখলো সব তার টেস্ট অনুযায়ী পোশাক, কিন্তু নাইটি। সেটা বের করে সামনে এনে দেখে নিজেই লজ্জা পেয়ে যায়। এত ছোট কিভাবে? রাহিদ দেখে তা চোখ মুখ কুচকে নাইটিটা কাবার্ডের ভেতরে চালিয়ে জামার তোয়ালে নিয়ে চলে গেল। শাওয়ার রুমটাও চোখ ধাঁধানো, ফ্লোর চকচকে গ্লাস স্কিন, বাথটব গোল করে বাথটবের সামনে থাই গ্লাস দিয়ে সুইমিং পুল, বিশাল আয়নাও আছে। সিঙ্কটাও কেমন ঝকঝক করছে। এইসব চকচকে জিনিস দেখে রাহি নিজের কাছে নিজের কালো লাগছে এদের কাছে। সাবধানে পা ফেলে ঝর্ণা ছেড়ে দিল। যেহেতু তার বাথটবে গোসল করে অভ্যাস নাই, তাই না ইউজ করাই বেটার। পিছলে পড়ে না যায় এজন্য সাবধানে পা ফেলছে সে। ঝর্ণার পানি সারা শরীর বেয়ে পড়ছে, সেই সাথে রাহির চোখ দিয়ে অশ্রু বেরিয়ে পড়ছে। চোখগুলো আজ ভীষণ ক্লান্ত। একদিকে কত কি হয়ে গেল। কাল এই সময়ে বাবার সামনে ছিল, আর আজ এই সময় বাবার কাছ থেকে কত শত হাজার মাইল দূরত্বে রয়ে গেছে। গোসল করতে করতে দরজার ঠক ঠক আওয়াজ তার ধ্যান ভাঙলো। তাড়াহুড়া করে ঝর্ণা বন্ধ করলো। মীরা, এতক্ষণ কি করছো? ঠিক আছো? ওপেন দ্য ডোর মীরা। এই বলে ধ্রুব দরজা ধাকাচ্ছে। শান্তিতে কি গোসল করাও যাবে না? এ কেমন অদ্ভুত লোকের পাল্লায় পড়লো সে? রাহি মনে মনে ভাবছে। রাহি কোনো মতে জামাটা পরে বের হলো। চুল এখনো রাহির কামিজের নিচে আছে, ভেজা চুলে পুরো পিঠ ভিজে যাচ্ছে। কিন্তু তার এই মুহূর্তে দরজার ওপাশের মানুষকে থামানোটা জরুরি। তাই তাড়াহুড়ার মাঝে তার একটা জিনিস খেয়াল করতে মিস হলো না, তা হলো জামা এত পারফেক্ট সাইজ, তার গায়ে সেট হয়ে আছে, মনে হচ্ছে জামাটা তার জন্য করা হয়েছে। ইন্টারনালের ফিটিংগুলো পারফেক্ট। অবাকের উপর অবাক হতে তার ক্লান্তি এসে গেছে। তার বুঝে যাওয়া উচিত ছিল তার কপালে আল্লাহ এমন একজনকে সেট করেছে যে তার ভাবনার গহীনের সব কাজ করে ফেলে।
রাহি তাড়াহুড়া করে বের হয়ে আসলে জামা পরে তোয়ালে গায়ের উপর জড়িয়ে নিয়েছে। ধ্রুব এতক্ষণ উত্তেজিত হয়েছিল, কখন তার মীরাকে বের করে দেখে কেমন শান্ত হয়ে গেল এক নিমিষে। রাহির দিকে ধ্রুবের যখন চোখ পড়ল, সে একটা শুকনো ঢোক গিলল। তার মীরাকে তার কাছে সবচেয়ে বেশি স্নিগ্ধ লাগছে এখন। রাহি শাওয়ার রুম থেকে বেরিয়ে এসে ধ্রুবকে সামনে দেখতে পেল। ধ্রুব তার দিকে এক ধ্যানে ঘাড় কাত করে তাকিয়ে আছে। রাহির এই হিমশীতল এসির ঘরেও হু হু করে কাঁপছে। ধ্রুবের চোখ আটকে গেছে রাহির এমন স্নিগ্ধতা দেখে। ধ্রুব ধীর পায়ে তার গতি বাড়াচ্ছে। রাহি ধ্রুবের পা বাড়ানো দেখে উল্টো ঘুরে গেল। এতে বিপরীত হয়ে গেল আরও। ধ্রুব রাহির পিঠ উল্টানো দেখে একটু নাক কুচকালো। রাহির কামিজের ভেতরে ভেজা চুলগুলো দেখে চোখ আটকে গেল। রাহি চুলগুলো কামিজের নিচে রেখেছিল, সেইটার কারণে পুরো পিঠটাই ভিজে গেছে। সেই সাথে বাহির ভেতরের ইন্টারনাল জিনিসটা হাইলাইট হয়ে গেছে। ধ্রুব চোখ আটকে গেল রাহির গালের কুচকুচে তিলের উপর। হালকা পানি লেগে আছে তাতে। উফ, কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে যে। 1 সেকেন্ড, আমি কন্ট্রোল করব কেন? সে আমার মীরা, আমার বউ। ধ্রুব বাঁকা হাসি দিয়ে রাহির দিকে যেয়ে তার পেছনে দাঁড়ালো। রাহি এদিকে ভেবে কুল পাচ্ছে না যে ধ্রুব আদৌ কি করার চেষ্টা করছে। এই হিমশীতল মতো ঘরেও রাহি কুলকুল করে ঘামছে। ওনা কোনার দিক নিয়ে বারবার 2 হাতের আঙ্গুল দিয়ে মুচড়ামুচড়ি করছে সে। ধ্রুব তার 2 হাত দিয়ে রাহিকে পেছন থেকে জাপটে ধরল। রাহির মনে হচ্ছে শরীরের রোবট অপশনটা চালু হয়ে গেছে। শটান ভাবে সে দাঁড়িয়ে আছে। ধ্রুবের মতিগতি সে ধরতে পারছে না। ধ্রুব আস্তে করে রাহির কামিজের ভেতর থেকে চুলগুলো টেনে বের করলো। চুলগুলো বের করার পর সেগুলো আরেক দিকে করলো। ডান গালের তিলের উপর সে তাকিয়ে আছে। আর এদিকে রাহি ভাবছে ধ্রুবের এরকম আচরণে তাকে প্রতিবাদ না করে উল্টো চুপ মেরে দাঁড়িয়ে আছে। মন বলছে বাধা দাও, কিন্তু ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই কেমন অসহ্য যন্ত্রণা। ধ্রুব তার শুকনো জীর্ণ ঠোঁট দিয়ে রাহির ডান গালে চুমু খেলো। আর অমনিতে রাহি লাফিয়ে অন্যদিকে ছিটকে সরে গেল ধ্রুবের থেকে। ধ্রুব তার দিকে চোখ ছোট ছোট করে তাকাচ্ছে। রাহির হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছে। এরকম ধুকপুক করছে কেন? ধ্রুব আবারও তার দিকে এগিয়ে গেল। রাহি সরতে সরতে একদম দেয়ালে পিঠ ঠেকে গেল। যখন তখন পেছন ফিরে দেয়ালের দিকে অসহায় মুখ করে তাকালো। অন্যদিকে ফিরতে যাবে তার আগেই ধ্রুব তার 2 বাহুর মাঝখানে আবদ্ধ করে ফেলেছে। ধ্রুবের মুখের গরম ঘন ঘন নিঃশ্বাস রাহির মুখের উপর পড়ছে। রাহির এই নিঃশ্বাসও মনে হচ্ছে ঘেমে গেছে। কি আছে তোমার মাঝে জানার ইচ্ছে নেই। তুমি আমাকে তোমার মাঝে গ্রাস করে ফেলেছ, এটাই কথা। ধ্রুব ফিসফিস করে বলে উঠল। ধ্রুবের এমন ফিসফিস আওয়াজ রাহির কান গরম হতে থাকলো। চোখ তুলে তাকানোর সাহসটা নেই তার। সে চাচ্ছে কোনোভাবে এই বিষয়টা এড়িয়ে যাক। সে এত জলদি নিজেকে বিলীন করতে চায় না। শরীরটা আজকে বিলীন হয়ে গেলেও মনটা আজও ধোঁকা খেয়ে বিলীন হয়নি। ধ্রুব গোসল সেরে ঘরে এসেছিল। পরনে তার অ্যাশ কালার শর্টস আর হাতা কাটা টি শার্ট। ধ্রুব তার মাথাটাকে আর একটু নিচু করে রাহির দিকে এগোলো। রাহি তার মুখটা সরিয়ে নিতে যাবে, তক্ষুনি ধ্রুব তার শুকনো ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। রাহির চোখগুলো বিস্ময়ের কারণে বড় বড় হয়ে গেল। মাথাটা তুলতে পারছে না। যখন সে তার মুখটা সরানোর জন্য উদ্গ্রীব হয়ে গিয়েছিল, তখনই ধ্রুব তাকে বেডের কাছে নিয়ে যেয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। রাহি মাথায় হালকা ব্যথা পেল, তেমন গুরুত্ব দিল না। তার কাছে জরুরি হলো ধ্রুবের কাছ থেকে নিজেকে সরানোটা। ধ্রুব কেমন ঘোর লাগা নেশাক্ত চোখে তাকিয়ে আছে। রাহির উপর নিজের সবটুকু ভর ছেড়ে দিল। নিজের পাগলামিটা রাহির উপর প্রকাশ করলো। অনবরত ঠোঁটে তার চুমু দিয়ে যাচ্ছে। ঠোঁটে চুমু দিতে ক্লান্ত হলে শুষে নিতে লাগলো সে। এক সময় ধ্রুব ঠোঁট ছেড়ে গলায় আক্রমণ করা শুরু করলো। অস্থির হয়ে ধ্রুব তার টি শার্ট খুলে ফেললো। রাহির গলাতে ছোট ছোট চুমুর মাধ্যমে অনেক লাভ বাইট বসিয়ে দিল। কামিজের নিচে ধ্রুব তার হাত রাহির কোমরে রাখলো।
রাহি অনেক আকুতি ভরা কথা বলছে, কিন্তু ধ্রুবের মাথায় এখন অন্য খেলা চলছে। তার মীরার নেশায় আসক্ত হয়ে ডুবে যাওয়ার খেলা। রাহি চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। তার হাত দুটো ধ্রুবের হাতের মাঝে আবদ্ধ। ধ্রুবের পায়ের মাঝে রাহির পা। সব দিক থেকে রাহি লক হয়ে আছে। ধ্রুব রাহির পেটে নিজের হাত বিচরণ করে তার পেটে হালকা চাপ দেয়। মুখ দিয়ে রাহি ছাড়া আর কোনো আওয়াজ বেরোচ্ছে না। ধ্রুব এই সময় অস্থিরতা কাটাতে শুধু তার মীরাকে চাই। সর্বক্ষণ তার মীরাকে দরকার। ধ্রুবের দিয়ে এক সময় রাহির পিঠে চলে যায়। চেইনটা এক টান মেরে খুলে ফেলল। রাহির কাঁধ থেকে জামা নামাতে যাবে, অমনিতে একটা বিকট আওয়াজ আসলো। মনে হচ্ছে অনেক টনের জিনিস কেউ তুলে আছাড় দিয়ে টুকরো টুকরো করে ফেললো। রাহিও এমন আওয়াজে ভয় পেয়ে ধ্রুবের বুকের মধ্যে নিজের মুখ লুকিয়ে ধ্রুবের নগ্ন পিঠে রাহির ভয়ের তো প্রকাশ পেল নখের আঁচড়ে। ধ্রুবের মেজাজটা চট করে খারাপ হয়ে গেল। কানের মধ্যে ঝিঝি করতে শুরু করলো। এই আওয়াজটা কত সাইড ইফেক্ট ফেলে তার উপর সেটা সে জানে, কিন্তু কে ইচ্ছা করে এমন কাজ করলো যে আমার এরিয়াতে এসে, তাও আবার। ধ্রুবের অশান্তি লাগতে শুরু করলো। সে তার মীরাকে ছাড়েনি। তার মাথাটা কেমন যেন ঝিমাচ্ছে। এই আওয়াজে সে কখনো নিতে পারে না। কোনো রকম দাঁড়িয়ে মাথাটা ধরে ধ্রুব ড্রয়ার খুলে তার প্রেসক্রাইব করা মেডিসিন খেয়ে নিল। ধ্রুবের এমন অস্থিরতা রাহি দেখছিল। কেমন যেন করছে ছেলেটা, এরকম কপালে বারবার আঙুল দিয়ে ঘষছে কেন। ধ্রুব মেডিসিন নিয়ে রাহির কাছে এসে তার ঠোঁটে লম্বা করে চুমু খেয়ে তার জামার চেইন লাগিয়ে দিল। নিজেও টি শার্টটা পরে নিয়ে রাহির গায়ে ওড়না জড়িয়ে দিল। চলো খাবে। ধ্রুবের কথাটা বলে রাহিকে নিয়ে নিচে যাচ্ছে। রাহির কাছে অবাক করা বিষয়টা হলো ধ্রুবের এমন অ্যাবনর্মাল বিহেভিয়ারটা। ধ্রুবকে কেন জানি মনে হচ্ছে অসুস্থ লাগছে। আওয়াজটা হওয়ার পর থেকে ধ্রুবের আচরণ কীরকম যেন হয়ে গেছে। বিড়বিড় করে কিসব বলছে। রাহির দিকে একবার শান্ত চোখে তাকিয়ে ঠোঁটে চুমু খেয়ে বলল, দুনিয়ার মানুষ চাক বা না চাক, এই মীরা কিন্তু ধ্রুবেরই হয়েছে, আর হতেই হবে। মিলন তো হবেই। অন্ধকারে থাকা গার্ডেনের এরিয়াতে একজন হুডি পরা অবয়ব মানুষ দাঁড়িয়ে আছে। এক বিশ্রী হাসি নিয়ে এতক্ষণ এসব দেখছিল। তার এক হাতের মাঝে থাকা জিনিসটাকে নিয়ে বারবার হাতে নিয়ে খেলছে। আস্তে আস্তে তোমার থেকে সব কিছু কেড়ে নিব আমি আশরিক, এমনি তোমার মীরাকেও। তোমার ঘরের উল্টা কাটার দিন গুনা শুরু করে দাও। এইটা বলে অন্ধকারে থাকা অবয়বটি সিটি মারতে মারতে দেয়াল টপকে পার হয়ে গেল। ডাইনিংয়ে তারা বসে ডিনার করতে বসেছে। রায়ের সামনে বয়েল করা এগ আর পাউরুটি। এটা খেয়ে কী হবে? খাবার দেখে তার পেটটাও জানান দিল সকাল থেকে এক ফোঁটা পানিও তার পেটে পড়েনি। ধ্রুব ফর্ক নিয়ে নির্বিকার হয়ে সামনে থাকা তার চিকেন সালাদ খেতে শুরু করলো। রাহি তখনও চুপ মেরে বসে আছে। মীরা। ধ্রুব খাওয়া দুইবার মুখে পুরে নিয়ে যখন দেখলো রাহি এখনো খায়নি, তখন নিজের প্লেট ফর্কটা রেখে রাহিকে জিজ্ঞেস করলো, খাচ্ছ না যে? রাহি কিছু বলল না। পাউরুটির এক পাশ ছিঁড়ে মুখে দিল। শুকনো কোনো কিছু সে খেতে পারে না। ছোটবেলাতে রুবেল রাহির জন্য গোশত আর মাছের ঝোল অনেক ঝাল আর ভুনা করে রান্না করত। ঝোল যেন ঘন হয়ে থাকে, এরকম রান্না তার খুব পছন্দ। শুকনো খাবার রাহি খেতে পারে না, এজন্যই সবসময় রান্নাতে ঝোল রাখতেন খুব ঘন করে। একবার মাছের কাঁটা রাহির গলাতে আটকে যে কি নাজেহাল অবস্থা হয়েছিল তার। যে মাছ খেতে যেয়ে তার গলায় কাঁটা ফুটেছিল, সেই মাছ কিনাই বাদ দিয়েছিল রুবেল। চোখের এক পাশ থেকে টুপ করে পানি বেরোলো রাহির। ধ্রুব দেখার আগে রাহি চোখ মুছে নিল। রাহি পাউরুটি মুখে প্রথম বাইট দিয়ে অনেক কষ্টে গিলল। পানি মুখে দিয়ে হুট করে রাহির সামনে থেকে খাবারের প্লেটটা নিয়ে নিল ধ্রুব। রাহি ফ্যাল ফ্যাল চোখে তার দিকে চেয়ে ধ্রুব প্লেট নিয়ে সামনে থাকা একটা ঘরের মধ্যে চলে গেল। রাহি কিছু বুঝতে পারছে না যে কি হয়ে গেল, যে প্লেটটা নিয়ে চলে গেল। রাহি গ্লাসের পানিটুকু খেয়ে নিল। মিনিট বিশেক পর ধ্রুব একটা ব্ল্যাক কালারের বাটিতে কি যেন নিয়ে আসলো। সেটাতে ধোঁয়া উঠছে, বোঝাই যাচ্ছে গরম কিছু আছে এর মধ্যে। রাহির সামনে যখন প্লেট রাখলো ধ্রুব, রাহি বাটির ভেতরে জিনিস দেখে অবাক হলো, কারণ বাটির ভেতরে স্যুপ নুডলস ছিল। প্রমিস করেছিলাম কখনো কষ্ট দেব না।
আর না কাউকে কষ্ট দিতে দিব। আমি নুডলসটা মোটামুটি পারি। চিকেনটা ডিপ ফ্রিজে ছিল, তাই একটু দেরি হয়ে গেল। তোমার জন্য স্পাইসি চিকেন স্যুপ নুডলস বানিয়ে নিয়েছি। ধ্রুব চেয়ার টেনে রাহিকে নিজের কাছে এনে বলল। রাহি অবাক হয়েছে অনেক। উনি এত সহজে বুঝে গেল যে আমার শুকনো খাবার খেতে কষ্ট হয়। স্টপ লুকিং এট মি মীরা, টেস্টি, ধ্রুব বলল। রাহি স্পুন উঠিয়ে মুখে নিল। আসলে স্বাদটা অসাধারণ। পছন্দ মতো ঝাল আর স্বাদ পারফেক্ট আছে এতে। রাহি ধ্রুবের দিকে তাকালে দেখে ধ্রুব তার দিকে খেতে খেতে তাকাচ্ছে। দেখার সময় দিব তো, এখন খাও, নয়তো এনার্জি পাবি কোথায়? ধ্রুব রাহির কানে কাছে এসে ফিস ফিস করে বলল। রাহি তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিল। তা দেখে ধ্রুব মিটমিট করে হাসছে, কিন্তু পরক্ষণেই মাথার ভেতরটা কেমন ঝিঝি ডাকতে শুরু করলো। সব ওই আওয়াজটার জন্য। ধ্রুব চোখ মুখ শক্ত করে খেতে আরম্ভ করলো। তার ঘুম দরকার। 3 শব্দের কবুল আর একতরফা ভালোবাসার জোর অনেক। বাংলাদেশ। রুবেলের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। রুবেল তার হাতে থাকা ক্লিপটা নিয়ে লোকটির দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে। লোকটি হাত দুটো তার পেটের মাঝে লক করে মাথা নিচু করে দাঁড়িয়ে। আমার মেয়ের সাথে এই পাগলের ভিডিও তোমাকে কে দিয়ে পাঠালো? বস পাঠাতে বলেছে। লোকটি মাথা নিচু করে জবাব দিল। তোর বস কেডা? বসের নাম কিভাবে নি? ভিডিওর মানুষটার আমার বস। লোকটি উত্তর দিল। ওই পাগলের লোক তুই। বাইর হয় এক্ষুনি বাড়ি থেকে। তোর সাহস তো কম না। আমার মেয়েকে চুরি করে নিয়ে গেছে, আমাকে বেহুশ করে আবার ভিডিও ক্লিপ পাঠায়। স্যার, ও স্যার, কি করছেন? আমার কাজ তো আমি করেছি, মাফ করে দেন। আর আসবো না, শুধু বস পাঠালে আসবো। তোর বসের গুষ্টি কিলাই, বাইর হয় এখান থেকে। রুবেল স্যান্ডেল নিয়ে তেড়ে আসলো। তাৎক্ষণিকভাবে দৌড় দিল লোকটি। রুবেল ধরাস দিয়ে সোফায় বসে পড়ল। চোখে পানি আর ঠোঁটে হাসি। কতক্ষণ পর তার পুতুল কন্যাকে তিনি দেখতে পেল। বুকের মাঝখান দিয়ে প্রশান্তির ঢেউ বয়ে যাচ্ছে। আমার পুতুল কন্যাকে যে নিয়ে গেছে, সেজন্য আমার পুতুল কন্যাকে আজীবন সুখে যেন আল্লাহ তুমি আমার মেয়ের প্রতি সদয় হও। রুবেল 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইল তার পুতুল কন্যার জন্য। লন্ডন। রাতের খাবার সেরে নিয়ে ধ্রুব রাহিকে উপরে নিয়ে যেয়ে তার হাতে লেডিস ট্রাউজার আর ঢোলা টি শার্ট ধরিয়ে দিল। রাহি পরবে না আর ধ্রুব তাকে ছাড়বে না পরিয়ে। লিসেন, এখন যদি তুমি যে চেঞ্জ না করো, আমি কিন্তু 1 সেকেন্ডে সময় দিব না তোমাকে চেঞ্জ করতে, ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল। এই কথা শুনে রাহি ঢোক গিলল। এইটুকু সময় ধ্রুবকে সে ভালোভাবে চিনেছে। তার কথা না শুনলে সত্যি তাকে চেঞ্জ করাবে এখন। ধ্রুবের দিকে তাকালো যখন রাহি, তখন দেখে ধ্রুবের চোখের ভেতরে আগুন জ্বলজ্বল করছে। রাহি কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেগুলো নিয়ে চেঞ্জ করতে গেল। রাহি রাতের বেলা এরকম পোশাক না পরে ঘুমালে রাতে তার ঘুম হয় না। ধ্রুব এই কথাটা খুব ভালো করে জানে। তার মীরার জন্য কোনো কষ্ট না হয়, এই জন্যই তার উপর এত জোর খাটায় সে। রাহি অস্বস্তি ফিল করছে, কারণ এই ট্রাউজার আর টি শার্ট পরে সে তার বাবার সামনেও কখনো যায়নি। এই লোকের সামনে কিভাবে যাবে সে? কোনো রকম ওড়না গায়ে দিয়ে বেরোলো। ধ্রুব তার দিকে ঘাড় কাত করে কেমন ভ্রু কুঁচকে তাকায়। রাহির কাছে এসে তার কাছে ওড়না টান দিয়ে নিয়ে নিচে ফেলে দিল। রাহি চোখ বন্ধ করে নিজের ট্রাউজার কুঁচকে ধরল। ধ্রুব রাহিকে কোলে তুলে নিয়ে গিয়ে বেডে শোয়ালো। পুরো ঘরে লাইট বন্ধ করে দিয়ে হালকা ড্রিম লাইট আলো জ্বালিয়ে দিল। রাহির উপর আধশোয়া হয়ে ভর দিল ধ্রুব। আমার এভাবে ঘুম আসে না একটুও। রাহি মিনমিন করে বলার আগে ধ্রুব তার দিকে মাথা তুলে তার দিকে তাকালো। অভ্যাস করো, ধ্রুব থম মেরে কথাগুলো বলল। রাহি পুরো কথা আর শেষ করতে পারল না। ধ্রুবের করা আওয়াজে রাহি নিজের কথাগুলো ঢোক গিলে খেয়ে ফেলল। ধ্রুবের ঘন ঘন নিঃশ্বাস রাহির বুকে পড়ছে। বুকের মাঝখানটা কেমন গরম হয়ে গেছে ধ্রুবের নিঃশ্বাসের কারণে। ধ্রুবের এক হাত রাহির কোমরের নিচে, অপর হাত রাহির পেটের উপর শক্ত করে ধরে আছে। এক পা তার রাহির পায়ের নিচে, আরেক পা রাহির থায়ের উপর উঠিয়ে রেখেছে। সব দিক দিয়ে রাহি লক হয়ে আছে। একটু পরপর ধ্রুব এমনভাবে তার মাথাটা রাহির বুকের দিকে ঠেলে দিচ্ছে, মনে হচ্ছে ও পারবে না রাহির বুকের ভেতরে ঢুকে যাক।
সরতেও পারে না। রাহি এমনভাবে ধ্রুব তার হাত পা তুলে জাপটে ধরে আছে। এরকম উসখুস করতে করতে রাহি ঘুমের দেশে গভীরভাবে তলিয়ে গেল। সকালবেলা একটা পাখির ডাকের আওয়াজের অ্যালার্ম টিউন খুব সুন্দরভাবে বাজছে। রাহির কানে বারবার আসছে। রাহির কানে খুব সূক্ষ্মভাবে সেটা বাজছে। চোখ খুলল আস্তে আস্তে করে। পরক্ষণে নিজের উপর ভারী কিছু সে অনুভব করলো। বুকটা ধক করে উঠল। রাহি চট করে সেদিকে তাকালো। ধ্রুবকে দেখতে পায় সে। ধ্রুবকে দেখে তার মনের ধুকপুকানিটা কমে আসলো। বুঝলো সে ধ্রুবের অধীনে। ধ্রুবের মুখে রাহির গলাতে রাহির উপর হাত পা উঠিয়ে তার উপর অর্ধেক ভর দিয়ে রেখেছে। রাহির উপর কেমন করে সাপের মতো পেঁচিয়ে শুয়ে আছে। ধ্রুবের ঘুমন্ত নিঃশ্বাস বারবার রাহির মুখে বাড়ি খাচ্ছে। ধ্রুবের মুখটা কি শান্ত লাগছে। চোখের পাপড়িগুলো কি বড় বড়। নিঃসন্দেহে উনি যে কোনো মেয়ের স্বপ্ন পুরুষ হবে, কিন্তু ভাগ্য তার কপালেই এই পুরুষ রেখেছে। রাহি খুব চেষ্টা করছে ওঠার, কিন্তু পারছে না। ভারী ভারী হাত পাগুলো কেমন আঠার বস্তার মতন ভারী লাগছে। ধ্রুব একটু মুখ থেকে এই আওয়াজ বের করলো। রাহি নড়াচড়া করলো। ধ্রুবের এইরকম ঘুমু ঘুমু আওয়াজে রাহির বুকের উপর দিয়ে মনে হচ্ছে বরফের পিণ্ড রলে দিল। ডোন্ট মুভ মীরা, আই নিড ইউর স্মেল। ধ্রুব বলেই রাহির গলাতেই একটা ঘুমের মধ্যে ছোট্ট করে একটা কুট্টুস করে কামড় দিয়ে নাক দিয়ে গলার স্মেল টেনে নিয়ে ঘুম দিল। রাহি ভেবা জায়গায় খেয়ে গেছে ধ্রুবের এরকম কাজে, যে এখন তার শরীরের গন্ধ তাকে দরকার। সকাল 10টায় উঠলো তারা। রাহিকে আগেই উঠতে হয়েছে, কারণ আগে গোসল করতে চায়। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর শরীরটা ভারী লাগছে। ধ্রুব ফ্রেশ হয়ে খালি গায়ে শর্টস পরে ঘরে আসছে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে। রাহিও জামার চেন লাগানোর জন্য ঘরে এসেছে, যে ভেজা পেট মুছবে যেহেতু ধ্রুব নাই। হড়বড়িয়ে ঘরে আসতে যেয়ে ধ্রুবকে দেখে তার চোখ কপালে। আবার উল্টো পথ ধরলে ধ্রুব তাকে ঝড়ের গতিতে দেয়ালে সেটে ধরে। রাহি যতক্ষণ উল্টা পথ ধরেছে তার আগে ধ্রুব যা দেখার দেখে নিয়েছে। পুরো ঘর অন্ধকার। জানালাগুলোতে হোয়াইট কার্টুন দেওয়া। হালকা মিষ্টি রোদের আলোতে ঘরটাও কেমন আবেদনময়ী হয়ে উঠেছে। রাহি তো থরথর করে কাঁপছে, সেই সাথে এত কাঁপাকাঁপি মনে হয় ড্রিল মেশিনও করে না দেয়াল ভেদ করার সময়। ধ্রুব রাহির কানে ফিস ফিস করে বলল। রাহি কাঁপাকাঁপি না কমলেও সেই সাথে যোগ হলো লজ্জা। ধ্রুব রাহির খোলা ভেজা পিঠে বিন্দু বিন্দু জমে থাকা পানিতে টুকরো টুকরো চুমু দিচ্ছে আর শিউরে উঠছে। এরকম কাঁপাকাঁপি মনে হয় হাড় কাঁপানো শীতেও করে নাই। নাস্তার টেবিলে ধ্রুব আর রাহি বসে আছে। সামনে দুইটা ওয়েস্টার্ন মহিলা দাঁড়িয়েছে মাথা নিচু করে। ধ্রুব চেয়ার টেনে রাহিকে বসালো আর নিজেও বসে পড়ল। এই হলো রিবা, বাদিকে আঙ্গুল করে, আর এই হলো লেনা, ডান দিকে আঙ্গুল করে। এরা দুজন আমার থেকে অনেক আগে থেকে কাজ করে, পুরনো কর্মচারী। এতদিন আমি না থাকাতেই তারাই এই প্যালেসের দেখভাল করছিল। গতরাতে তারা বাড়িতে ছিল না, কারণ তাদের আমি বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসতে বলেছিলাম। তোমার যখন যা প্রয়োজন এদের বলবে মীরা। আমি এদেরকে বাংলাদেশি ফুড বানানো শিখতে বলেছি। রাহির দিকে তাকিয়ে বলল ধ্রুব। অ্যান্ড ইউ বোথ, তোমাদের দায়িত্ব দিয়েছি আমার মীরা ঠিক ততক্ষণ যতক্ষণ আমি এই বাড়িতে উপস্থিত থাকব। তোমরা থাকার পরও যদি আমার মীরার কষ্ট হয়, তোমাদের কি হাল করি সেটা তোমরা আমাকে আগে থেকে যেহেতু চিনো, সেই ব্যাপারে ভালো করেই জানো। আমার মীরার খেয়াল রাখা তোমাদের প্রধান কাজ। ধ্রুব আবার ওই মেয়ে দুটোর দিকে তাকিয়ে বলল। মেয়েগুলোকে দেখে রাহি একটু তাকালো তাদের দিকে। তারা যে বেশ ভয় পায় ধ্রুবকে তা তাদের চেহারায় বেশ ভালোভাবে প্রকাশ পেয়েছে। গো অ্যান্ড গেট আওয়ার ফুড, ধ্রুব তাদের বলল। মেয়ে দুটো সুরসুর করে চলে গেল। রাহি মাথা নিচু করে আছে। ধ্রুব হুট করে রাহির গলার দিকে নজর গেল। সকালবেলা ধ্রুব বেশ করে একটা কামড় দিয়ে লাল দাগ করে ফেলেছে রাহির গলায়। রাহির দিকে একটু ঝুঁকে আসলো ধ্রুব। রাহি পিছু সরল। ধ্রুব তার হাত টান দিয়ে আটকে দেয়। কাছে আসার বাহানা খুঁজো, কিন্তু দূরে যাওয়ার নয় মীরা। অ্যান্ড মার্ক মাই ওয়ার্ডস, ধ্রুব রাহির হাতে চুমু খেয়ে বলল। মিনিট 10 পর লেনা খাবার নিয়ে আসলো। খাবার সার্ভ করে দিল না ধ্রুব। রাহিকে বলল করে দিতে। রাহি করে দিল। রাহির জন্য রুটি আর ডিম ভাজি, ধ্রুবের জন্য লাইট স্যুপ আর সালাদ।
ধ্রুব নিজের খাবার একটু পরপর খাচ্ছে আর রাহিকে রুটি ছিঁড়ে খাওয়াচ্ছে একটু পরপর। নাস্তার টেবিলে কালো জুতা, চোখে চশমা আর গায়ে অ্যাপ্রন দিয়ে এক বিদেশি বেশভূষায় উপস্থিত হলো অতি ফর্সা লোক। রাহিকে সবার সাথে ধ্রুব হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে মীরা নামে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার? ধ্রুবের যখন চোখ গেল অ্যাপ্রন পরা লোকটির উপর, তখন চোখ মুখ কুচকে বলল, তোমার তো দেখা পাওয়া যায় না আজকাল, তাই আমি নিজে এসেছি দেখা করতে। ভদ্রলোক জানালো। কাম অ্যান্ড সিট। ধ্রুব নাক গলিয়ে বলল। ধ্রুবের বলার কথার সাথে সাথে লোকটি ডান পাশের চেয়ার টেনে বসলো। সো দিস ইজ ইয়োর মীরা? লোকটি বলল। ইয়েস, শি ইজ মাই মীরা। মীরা, ইনি হলো ডক্টর স্মিথ। ধ্রুব রাহের মুখে খাবার পুড়ে দিয়ে বলল। রাহি খাবারটা কোনো রকমের গিলে সালাম দিল স্মিথকে। স্মিথ সালামটা ধরতে পারল না যে রাহি কি বলল। শি গিভস ইউ সালাম। মুসলিমরা সবাইকে সালাম দিয়ে নিজের পরিচয় দিতে আরম্ভ করে। ধ্রুব বলল, হো, আই মিন হ্যালো। স্মিথ রাহির দিকে হাত বাড়ালে ধ্রুব রাহিকে খাইয়ে দিয়ে বলল, ইউ গো টু আওয়ার রুম রাইট নাও। ধ্রুব রাহির চেয়ার থেকে টেনে তুলে তাকে উপরে যাওয়ার জন্য বলল। ধ্রুব রাহিকে যখন কথাগুলো বলছিল তখন তার গলার আওয়াজ ভারী লাগছিল। রাহি আর কি করবে, নীরব দর্শক হয়ে চেয়ে রইল। তারপর ধীর পায়ে ডাইনিং ত্যাগ করে নিজের রুমের দিকে পা বাড়ালো। লিসেন, আগে আমি একা ছিলাম, যখন তখন আপনি আমার বাড়িতে আসতেন। এখন আমার সাথে মীরাও আছে, আমাদের প্রাইভেসি আছে। হুটহাট এইভাবে আসবেন না। আর আমার মীরার দিকে হাত বাড়ানোর সাহস করেন কিভাবে? আপনি নিহাত আমার ডাক্তার, নয়তো আজ আপনার হাত শরীরের সাথে থাকতো না। ধ্রুব চোখ মুখ শক্ত করে বলল। স্মিথ তো অবাক হয়ে গেছে। আসলে তারও ভুল হয়েছে এইভাবে হাত বাড়ানোটা। অন্তত উনিও জানেন মীরাকে ধ্রুব কতটা পজিটিভ। মীরার ছবি লুকিয়ে দেখতো। পরের দিন যেরকম তাকে জেরা করে আজও ভুলবার নয়। ধ্রুবের পাগলামির সম্পর্কে উনি অতিবাহিত, তারপরেও উনি বোকার মতো কাজ করছেন। সরি মাই মিস্টেক, স্মিথ বলল। কি জন্য আসছিলেন এখানে? এরপর আসার আগে আমাকে কল করে আসবেন, কলে না পেলে টেক্সট ছেড়ে যাবেন। ধ্রুব বলল। আজকে তোমার ইঞ্জেকশন দেওয়ার ডেট, সেইটাই দেওয়ার জন্য এসেছিলাম। স্মিথ বলল। দিস ব্লাডি শিট। ধ্রুবের ইঞ্জেকশনের কথা শুনে নাক মুখ কুচকে বলল। হ্যাঁ, তোমার ডোজের এটা, যেটা 6 মাস পর পর দেওয়া লাগে তোমাকে। তুমি এই কয়দিন ছিলে না, এই জন্য দেওয়া হয়নি। ধ্রুব ভ্রুকুচকে সোফায় বসে হাত বাড়ালো। স্মিত তার ব্যাগ থেকে ইঞ্জেকশন আর অ্যাম্পুল বের করলো। ধ্রুবকে ইঞ্জেকশন দেওয়ার জন্য ইঞ্জেকশন দিতে যাবে ওই মুহূর্তে কোথা থেকে এসে একটা কুকুর এসে ধ্রুবের কোলে উঠে পড়ল। আর পর মুহূর্তে ইঞ্জেকশন সিরিঞ্জটা নিচে পড়ে ভেঙে গেল। কাচের হাতে সেটা গড়িয়ে গেল। হোয়াটস হ্যাভ ইউ ডান বিচ? স্মিথ প্রায় রেগে চেঁচিয়ে বলল। শাট আপ। ধ্রুব দাঁত কিড়মির করে বলল। তুমি দেখলে না এই বজ্জাত কুকুরটা কিভাবে তোমার মেডিসিন ভেঙে দিল? এই মেডিসিনটা তৈরি করতে আমার 6 মাস লাগে, আর সেটাও ভেঙে দিল। ওকে তো আমি। স্মিথ তেড়ে ধ্রুবের হাতে থাকা কুকুরটাকে মারতে গেলে ধ্রুব রক্তিম চোখ নিয়ে তাকালো স্মিথের দিকে। স্মিথ ওই তাকানোটা দেখে ভয় পেয়ে যায়। আপনার তৈরি করা মেডিসিন মানে? আপনার সাহস কি করে হয় আমার টমিকে মারার? হ্যাভ ইউ লস্ট অফ ইউর মাইন্ড? ধ্রুব চিল্লিয়ে বলল। রিল্যাক্স ধ্রুব, তুমি ভালো করে জানো এই মেডিসিন সচরাচর পাওয়া যায় না। আমি জাপান থেকে মেডিসিন তোমার জন্য বানিয়ে আনি। এটা তৈরি হতে কমসে কম 6 মান্থ লাগে, আর এক নিমেষেই তোমার বাড়ির কুকুরটা সেটা ভেঙে দিল। স্মিথ জবাব দিল। মেডিসিনের করা গন্ধে ধ্রুবের মাথাটা কেমন ভার ভার লাগছে। এইরকম সে তখন ফিল করে যখন এই ইঞ্জেকশনটা তার হাতে পুশ করা হয়। কেমন শূন্য শূন্য লাগছে তার মাথার ভেতর। মাথাটা ধরে বসে পড়ল। রিবাকে বলল টমিকে নিয়ে যেতে। ইউ গো নাও। ধ্রুব কোনোরকম বিড়বিড়িয়ে বলল স্মিথকে। স্মিথের মেজাজ চরম খারাপ মেডিসিন নষ্ট হয়ে যাওয়াতে, তাই সে ধপাধপ পা ফেলে চলে গেল। ধ্রুব মাথা চেপে নিজের রুমের দিকে এগোলো। রাহি দাঁড়িয়ে এতক্ষণ নিজের ঘটনাগুলো আড়াল হয়ে দেখছিল। সে অবাক, একটা ডাক্তার মানুষ কিভাবে এরকম ব্যবহার করতে পারে। আর এই কুকুর এখানে কি করে? কুকুর দেখে সে ভীষণ ভয় পায়। এটা কি এই লোক জানে না? মীরা। রাহি ধীর স্বরে বলল। আমার মাথার ভেতরটা কেমন যেন করতেছে।
নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না। ধ্রুব কথাটা বলে ধপাস করে পড়ে যেতে গেলে রাহি দৌড়ে এসে তাকে ধরে। ততক্ষণে সে জ্ঞান হারিয়ে ফেলেছে অলরেডি। ধ্রুব, কি হয়েছে? প্লিজ উঠুন। রাহি নানানভাবে ডাকতে লাগলো ধ্রুবকে, কিন্তু রেসপন্স নাই। রাহি তখন কোনো রকম রিবা আর লেনাকে ডাকলো, ওদের সাহায্যে ধ্রুবকে বেডে শোয়ালো। এখন ধ্রুবের কিভাবে জ্ঞান ফিরাবে বুঝতে পারছে না। তখন রিবা পরিচিত একটা লেডি ডাক্তারকে ফোন করলো। যেহেতু ধ্রুবের করা নির্দেশ এই বাড়িতে মীরার উপস্থিতিতে কোনো পুরুষের আসা নিষেধ, সেহেতু জানাশোনা ভালো জ্ঞান সম্পন্ন ডাক্তারকে ডাকা হলো। মিনিট 10 পর ডাক্তার আসলো, ধ্রুবের কাছে বসে আছে, পালস রেট আরও বিভিন্ন কিছু চেক করছে। রাহি এক কোণে দাঁড়িয়ে আছে, বুক তার ধুরু ধুরু করছে। এর আগে কখনো এই মানুষটার জন্য এরকম ভয় কাজ করেনি, তবে আজ কেন? ওনার এই সমস্যা কতদিন থেকে? রাহিও জবাব দিল ইংরেজিতে, যতটুকু সে রেহেনা ফুপির কাছ থেকে শুনেছে, আর নিচে স্মৃতির ওষুধ নিয়ে যতটুকু তার মনে ছিল ততটুকু বলল। ক্যান আই সি দ্যাট মেডিসিন? রাহি ভ্রু নাচিয়ে রিবাকে জিজ্ঞেস করলে জানায় যে ওই মেডিসিনটা স্মিথ সাথে করে নিয়ে চলে গেছে, কিন্তু ভুলে প্যাকেট ফেলে রেখে গেছে। উনি কখনো মেডিসিনের কোনো কিছু ফেলে রেখে যান না, আজ কিভাবে ফেলে রেখে গেছে কে জানে। রিবা সেটা ডাস্টবিনটে ফেলে দিয়েছে, সেটা নিচে যেয়ে দৌড়ে আনতে গেল। রিবা নিচ থেকে সেই প্যাকেট তুলে এনে রাহির হাতে দিল। রাহি তখন সেই লেডির হাতে দিল। উনি মেডিসিন হাতে নিয়ে ভ্রু কুচকালো। অন্ধকারে চেয়ারে বাঁধা অবস্থায় একজন লোককে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। মার খাওয়ার কারণে লোকটির মাথা নিচু করে আছে ক্লান্ত শরীর নিয়ে। তার সামনে একটা অবয়ব এসে গরম পানি ছুঁড়ে মারল মুখে। অমনি লোকটি অসহায় ব্যথাতুর স্বরে আওয়াজ বের করলো। লোকটির দিকে অবয়বটি কেমন ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে তাকে ভস্ম করে দেবে। কেন এসেছিলে এখানে? বললাম না কোনো দিন তুই সফল হতে পারবি না? লোকটি ধীর কণ্ঠে জবাব দিল। লোকটির এমন কথা শুনে অবয়বটি ভীষণ রেগে গেল। সে তার হাত দিয়ে ওই লোকটির দুগাল চেপে ধরল। আমার স্বপ্ন সেই 7 বছর ধরে দেখছি, এত সহজে আমি হাল ছেড়ে দিব? কখনোই না। আমার স্বপ্নটা খুব শীঘ্রই পূরণ হবে। আশরিক আলফাজ ধ্রুব জলদি শেষ হয়ে যাবে। অব্রয়টি লোকটির মুখের উপর কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। প্লিজ গড সেভ ধ্রুব ফর দিস ম্যান, লোকটি বিড়বিড় করে বলছে। ধ্রুবের মাথার কাছে বসে আছে রাহি, তার মাথার চুলগুলো আস্তে আস্তে নিজের আঙুলের ভাঁজে নিয়ে নাড়াচাড়া করছে। ধ্রুব পিটপিট করে চোখ খুলছে। সেই নিভু নিভু চোখ দিয়ে দেখলো রাহি তার মাথার কাছে বসে আছে। ধ্রুবের রাহিকে টান মেরে তার কাছে নিয়ে এসে তার উপর ভর দিল। রাহি অবাক হলো, শান্ত হয়ে গেল। সে আস্তে আস্তে ধ্রুব নামক মায়াতে জড়াচ্ছে। ধ্রুব তার উপরে ভর দিয়ে থাকলেও রাহির মাথাটা নিজের বুকের মধ্যে নিয়ে আছে ধ্রুব। আমি তোমার সাথে 1000 বছর বাঁচতে চাই, তোমার মধ্যে বাঁচতে চাই, তোমার সাথে থাকতে চাই। ধ্রুব কথাগুলো বলে রাহির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এত গভীরভাবে তার ঠোঁটে চুমু খাচ্ছে, মনে হচ্ছে কত শত বছর ধরে সে এটার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছে। রাহি বাধা দিচ্ছে না, কিন্তু রেসপন্সও করছে না। সে ধ্রুবের টি শার্ট 2 হাতে মুঠ করে ধরে আছে। ধ্রুব রাহির কোমর শক্ত করে ধরে আছে। চোমর পাল্লা ভারী হচ্ছে, নিঃশ্বাস ভারী হচ্ছে। ধ্রুবের পাগলামি বাড়ছে, ঠোঁট ছেড়ে গলায় নেমে আসলো। কাঁধের কালো তিলে একটু করে কামড় দিল। 2 গালে শক্ত করে চুমু দিল। গলাতে টুকরো টুকরো অনেকগুলো চুমু দিল। এক সময় চুমুর প্রতিযোগিতাকে ক্লান্ত হয়ে একে অপরের বাহু ধরে ক্লান্ত হয়ে ঘুমের মাঝে তলিয়ে গেল। তোমাকে যতটা ভালোবাসা চাই সেটা ধারণার বাইরে থাকবে। ধ্রুব ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল যখন রাহির কানের কাছে ঘুমানোর আগে এই কথা বলেছিল। রেহেনা মাথায় হাত দিয়ে রুবেলের সামনে বসে আছে। কিছুক্ষণ আগে রুবেল তাকে ধ্রুব আর রাহির সমস্ত কথা বলে দিয়েছে। গ্রাম থেকে ফিরে এসে উনি যখন রাহির খোঁজ করতে ওদের বাড়ি আসে, তখন রুবেল একা একা খেতে দেখে জিজ্ঞেস করে রাহি কোথায়, আর সে একা কেন রেঁধে খাচ্ছে। রুবেল তখন দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো সমস্ত কিছু। সব শুনে ওনার চোখ তো কপালে। উনি মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। তুই কিভাবে পারলি ওই পাগলের সাথে রাহিকে ছেড়ে দিতে?
যেদিন এসেছিল সেই দিন পাঠিয়ে দিতি। আমি কিছু করিনি ভাবছো? চিন্তা করো যে আমার উপস্থিতিতে আমার বাড়িতে থাকার কথা বলে, আবার যতদিন বিয়ে না হয় ততদিন থাকার হুমকি দেয়, আবার আমাকে বেহুশ করে আমার মেয়েকে নিয়ে চলে যায়। কি যে অবস্থায় আছে আমার রাহি কে জানে। রিহানা বলল। ভালো থাকবি ইনশাল্লাহ। আমি এরকম কাউকে আমার পুতুল কন্যার জন্য খুঁজছিলাম, আমার পুতুল কন্যার জন্য যে মরিয়া হয়ে উঠবে। আমি জানি আমার রাহি ভালো থাকবে। তুই কি পাগল? অবশ্য তোকে কি বলবো, তুই নিজে স্পিকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়েছিলি। স্কুল ইউনিফর্মে বেচারি ঘেমে নিয়ে একাকার। তুই সেদিন ওরে ধমকে বিয়ে করেছিলি। রেহেনা বলল। সেদিন স্পিকে যদি আমি তুলে বিয়ে না করতাম তাহলে আমার ওকে নিয়ে যেটা ভয় পেতাম সেটা দূর হতো না। স্পিকে আমার চাওয়াই শেষ চাওয়া ছিল। স্পিকে প্রথম দেখাতে আমি গলে গিয়েছিলাম তার উপর। ভয়ে ভয়ে যদিও সে সাইন করেছিল রেজিস্টার পেপারে, সেদিন ওকে নিজের না করলে ওর বাবা ওকে অন্য কারো করে দিত। আমি বেঁচে থাকতে আমার ভালোবাসাকে কিভাবে অন্যের করে দিই বলো? ইসপি আমাকে ভালোবাসতে যদিও সময় লাগিয়েছিল, কিন্তু যখন ভালোবাসতে শুরু করেছিল তখন তার ভালোবাসার গভীরতা মাপা মুশকিল ছিল। ইসপি চলে গেছে ঠিকই, কিন্তু শেষ স্মৃতি হিসেবে আমার পুতুল কন্যাকে রেখে গেছে। ইসপির বাবার সেদিন যা হয়েছিল অনুভূতি, আমারও সেম হয়েছিল অনুভূতি। আমরা বাবারা মেয়েদের প্রতি আলাদা দুর্বল থাকি। মেয়েদের মা ভাবি আমার রাহিকে যে নিয়ে গেছে সে নিশ্চয়ই ভালো রাখবে, আর আমার বিশ্বাস আমার পুতুল কন্যা তাকে সুস্থ করবে। কিন্তু ভয় একটাই, যদি আমার পুতুল কন্যাকে ভুলে যায় কখনো, আমার মেয়ে যদি তাকে ভালোবেসে সব শুরু করে আর সে যদি ছুঁড়ে ফেলে দেয়, আমার স্পেশের স্মৃতিকে আমি কষ্টে দেখতে পারবো না রে। রুবেলের কথাগুলো বলার সময় চোখে জল চিকচিক করছিল। রেহেনারও চোখে জল চিকচিক করছে। ভাইকে কি বলে সান্ত্বনা দিবে বুঝছে না। সে নিজেও দেখছে এসপি ভাবির জন্য রুবেল কতটা পজিটিভ ছিল। লন্ডন সকালবেলা কেমন একটা মৃদু আওয়াজ রাহির কানে আসছে। পুলিশের গাড়ি যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ কানে আসছে। বুঝছে না কার আওয়াজ এটা। রাহি পিটপিট করে চোখ খুলে দেখলো ধ্রুব আজ পাশে নেই। চোখ খুলেও বুঝছে আওয়াজটা নিচ থেকে আসছে। কোনো রকম মাথায় ওড়না দিয়ে রাহি নিচে গেল। রাহি গার্ডেন এরিয়াতে এসে যা দেখলো তাতে তার চোখ কপালে। ভয়ে যান ধুকভুক করছে। গার্ডেন ভর্তি মানুষ, ফরেনার পুলিশ সামনে, রিবা আর লেনা কাঁদছে। রাহিরও চোখে জল জমেছে। দাঁড়ানোর শক্তিটুকু মনে হচ্ছে না ইয়ার। রাহির শক্তিটুকু নেই আর দাঁড়ানোর যে শরীরে ভর দিয়ে দাঁড়াবে সে। চোখের পানি এক সাইড দিয়ে পড়ছে। ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে লাগলে কোথা থেকে ধ্রুব এসে রাহির কোমর চেপে ধরে। রাহিও ভয়ে ধ্রুবের গেঞ্জি খামচে ধরে। চোখ দিয়ে আর তাকাতে পারছে না সেই জিনিসটার দিকে। তুমি নিচে কি জন্য আসছো মীরা? এখনই উপরে চলো। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল। এটা কি করে হলো? রাহি ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলো। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না মীরা, চলো। ধ্রুব বলেই রাহিকে কোলে তুলে উপরে নিয়ে চলে গেল। রাহি তখন যা দেখছিল তা আসলে বিভৎসকর, কারণ রাহির সামনে টমির লাশকে 5 ভাগ করে গার্ডেনের গাছগুলোতে দড়ি দিয়ে টাঙানো ছিল। সেই কাটা শরীর থেকে টপ টপ রক্ত পড়ছিল। রাহি এটা দেখে মনে হচ্ছে কতটা নির্দয় হলে মানুষ কাউকে এভাবে মারে। পুলিশকে খবর দিয়েছে ধ্রুব নিজেই। ধ্রুব যখন ঘুম থেকে উঠে ভোরবেলা ওয়াশরুমে যাওয়ার জন্য তখনই থাই গ্লাস থেকে টমকে সে ওই অবস্থায় দেখতে পায়। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে কেউ উঠে পড়ে তার পেছনে লেগেছে। রায়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তাকে আর না ডেকে সে নিচে চলে গেল। ধ্রুবের যাওয়া দেখে রিবা আর লেনাও পিছু ছুটল। তারা উঠেছিল চার্জে যাওয়ার জন্য। ধ্রুবের এমন হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া দেখে তারাও গেল। টমিকে ওই অবস্থায় দেখে রিবা আর লেনাও কান্নায় ভেঙে পড়ল। ধ্রুব শূন্য দৃষ্টিতে টমির দিকে তাকিয়ে আছে। টমি ধ্রুবের পালিত কুকুর ছিল, খুব ছোট থেকেই ওর কাছে ছিল। যখন ও বাংলাদেশে রাহিকে খোঁজার জন্য আসে
তখন ওকে একটা ডগস কেয়ার সেন্টারে রেখে আসে। যেহেতু সে নাই, রিবা আর লেনাও থাকবে না, টমিকে সেখানে রেখে আসাটাই শ্রেয় মনে হয়েছে তার। যেদিন ধ্রুব লন্ডনে ব্যাক করে সেদিন কেয়ার সেন্টারে জানিয়ে দেয় সে আসছে। তারা সেই জন্য গতকালকে টমিকে বাড়িতে রেখে এসেছিল, কিন্তু আজ সকালে টমির এরকম নির্মমভাবে মেরে ফেলাটা কিছুতেই মানা যাচ্ছে না। রিবা আর লেনারও খুব প্রিয় ছিল টমি। ধ্রুব ওখানে দাঁড়িয়ে পুলিশকে ডেকেছিল। আলো ফোটার সাথে সাথে জনগণও দেখতে আসতে লাগলো যে কি সমস্যা হয়েছে এখানে। সবাই টমির লাশের টুকরো দেখে ভয় পেয়েছে, কারণ তারাও জানে ধ্রুবের কাছে টমি কি ছিল। ধ্রুব চায়নি রাহি এসব কিছু দেখুক, এই জন্য সে সকাল সকাল এই বাড়ি আর শহর ছেড়ে অন্য শহরে শিফট হতে চেয়েছে। ব্যবস্থা অলরেডি করেও ফেলেছে। অন্য শহরে তার আরেকটা বাড়ি আছে, সেখানে যাবে। কিন্তু যার জন্য এসব করা, সে অলরেডি এসব দেখে ফেলেছে। ধ্রুবের মেজাজ সপ্তমে উঠে আছে। এক তো টমির খুন, আর দ্বিতীয়ত তার আড়ালে কেউ এত কিছু করার সাহস পায়। টমিকে নিয়ে যাওয়া হয়েছে ফরেন্সিক ল্যাবে, তার শরীরে যদি কিছু পাওয়া যায় এই ভেবে পুলিশ টমির লাশ নিয়ে গেছে। অবাক করার বিষয়, টমির 4 পায়ে একটাও নখ নেই। কেমন বিশ্রীভাবে সে নখগুলো তুলে ফেলা হয়েছে, চোখগুলো তুলে ফেলা হয়েছে। এরকম মর্মান্তিক কাজ করতে ওই খুনির বুক কাঁপে নাই? এদিকে লন্ডনের ব্রেকিং নিউজে ধ্রুবের বাড়িতে তার পালিত কুকুরের খুনের খবর সারা লন্ডনে ছেয়ে গেছে। সেই সাথে ছেয়েছে ধ্রুবের বিবাহিত হবার খবর। সবচেয়ে অবাক করার বিষয়, ধ্রুবের এইসব চিন্তা নিয়ে মাথা ব্যথা নেই, তার মাথায় চলছে অন্য খেলা। আপাতত সে তার মীরাকে নিয়ে ব্যস্ত। উপরে আসার পর থেকে সে বেহুশ হয়ে পড়ে আছে, ডাক্তারও ডাকা হয়েছে। একটা অবয়ব রাহির পেছনে মস্ত বড় চাকু নিয়ে বিকট হাসি নিয়ে রাহির পেছনে ধাওয়া করছে। প্রথমে এসে টমিকে কাটলো, তারপর এখন রাহির পেছনে পড়েছে। রাহি প্রাণপণে ছুটছে, ছুটতে ছুটতে একসময় ইটের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে সে। পিছু সরছে আর সামনে এগিয়ে আসছে। অবয়বটি চাকু নিয়ে রাহি ঢুকরে কাঁদছে। পিছু সরতে সরতে রাহি কিছুতে আটকে গেল। ভয়ে ভয়ে পেছনে তাকালো সে, দেখতে পায় ধ্রুবকে। রক্তিম চোখ, চুল আউলা ঝাউলা, পরনে ময়লা শার্ট, উস্কো খুস্কো হয়ে আছে সে। ধ্রুব রাহির কাছে বসে, রাহিকে দাঁড় করিয়ে তার সামনে আসলো। আর অমনি অবয়বটি রেগে ধ্রুবের পেছন থেকে চাকু ঢুকিয়ে দিল। না। অনেক জোরে চিৎকার দিয়ে রাহি বিছানাতে শোয়া থেকে বসা অবস্থায় উঠল। এমন চিৎকার ধ্রুব ভয় পেয়ে গেছে। রুমের দরজা সাউন্ড প্রুফ। সে নিচে এসেছিল তার মীরার জন্য চিকেন নাগেট নিয়ে যেতে। দরজা খুলে রেখেছিল যেন সে বন্ধ দরজা দেখে ভয় না পায়। কিচেনে এসে কাজ সারে যারা জিনিসপত্র অন্য বাড়িতে নিয়ে যাচ্ছে তাদের সাথে কথা বলতে লেগেছিল। এমন সময় রাহির চিৎকার শুনে ধ্রুব ভয়ে এক দৌড় দিল। হেই মীরা, কি হয়েছে বলো? ধ্রুব দৌড়ে ঘরে রাহিকে বুকের মধ্যে ধরে বলল। রাহি তখন হাঁসফাঁস করছে। এসি চলছে, তারপর সে কুলকুল ঘেমেই চলছে, নিঃশ্বাস নিতে পারছে না সে। তোমাকে কেউ মেরেছে ধ্রুব, বিশ্বাস করো ও তোমাকেও মারবে ধ্রুব। রাহি এক নাগারে এই কথাগুলো বারবার বলছে ধ্রুবকে। ধ্রুবের মুখে এক চিলতি হাসি ফুটলো। তার মীরা তাকে টুমি রেখেছে। সে তার মীরাকে বুকের সাথে আর একটু লেপটে ধরল। রিল্যাক্স মীরা, ডোন্ট স্কার্ড, আই এম হেয়ার ফর ইউ। আমি যতদিন আছি কেউ তোমাকে টাচ তো দূরের কথা, তাকালেও সেই চোখ উপরে ফেলবো। আর তুমি যতদিন আছো আমি নিঃশ্বাস নেব ভালোভাবে। আর তোমাকে থাকতেই হবে, তুমি আমারই। আর হ্যাঁ, তুমি বলার জন্য এটা গিফট। ধ্রুব কথাটা বলে রাহি ঠোঁটে বেশ লম্বা একটা চুমু খেলো। রাহি তো ভ্যাবাচাকা খেয়ে গেছে। একে তো এই দুঃস্বপ্ন, আর ধ্রুবকে সে তুমি ডেকেছে। মানে আপনি? রাহি বলতে গেলে ধ্রুব তাকে মাঝপথে থামিয়ে দিল। তুমিতে থাকো, আপনাদের নামলে খবর আছে। ধ্রুব রাহির ঠোঁটে আরেকটা চুমুর সাথে হালকা কামড় দিয়ে বলল, তোমাকে খুন করা হয়েছে, আমার মন বলছে বিশ্বাস করো। রাহি কাঁদতে কাঁদতে বলল, আই নো মীরা, কে করেছে তার দশাও ঠিক টমের মতোই হবে। তুমি শুধু শুধু চাপ নিও না, আমি তো আছি। ধ্রুব রাহিকে বোঝাচ্ছে ঠিকই, কিন্তু তার মাথায় চলছে অনেক ভয়ঙ্কর অন্য কিছু। মাথার একপাশে কেমন অবশ লাগছে। হয়তো সময় মতো ইনজেকশনটা নেওয়া হয়নি এজন্য। বাংলাদেশ
প্রায় 2 সপ্তাহ পর আজকে প্রান্ত বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফেরার সাথে সাথে সে তার মাকে জানিয়ে দিয়েছে সে এই সপ্তাহে রসনাকে বিয়ে করে বাড়িতে আনবে, আর সেটা আকদি হোক না কেন। রেহেনা চুপচাপ হু হ্যাঁ বলে গেছে। ছেলের মতিগতি সুবিধা ঠেকছে না, তিনি ছেলের কথায় তালে তাল মিলাচ্ছে। প্রান্ত ফ্রেশ হয়ে আসলে তার মাকে উপরে ডাকলো। আম্মা, রাহির কি খবর? ওর জন্য কিছু আনা হয়নি যদিও, একটা হ্যান্ডব্যাগ এনেছি শুধু, ও আসলে দিয়ে দিও। প্রান্ত চায়ের কাপে চুমুক দিয়ে বলল। প্রান্তের মা কথা শুনে রেহেনা চুপ আছে। যে রাহি যে নেই বাংলাদেশে আজ 2 সপ্তাহ ধরে, সেটা প্রান্ত শুনলে কি রিয়াক্ট করবে উনি তা বুঝতে পারছেন না। কি হলো আম্মা, তুমি চুপ কেন? শরীর খারাপ? রাহিকে দিয়ে প্রেশার মাপিয়েছো কি? প্রান্ত এক নাগাড়ে অনেকগুলো প্রশ্ন করলো। রাহি বাংলাদেশে নেই প্রান্ত। রুবেল প্রান্তের ঘরে ঢুকতে যেয়ে এসব শুনে বলল, কারণ রেহেনা চুপ আছে। প্রান্ত দেশে ব্যাগ এসেছে শুনে উনি দেখা করতে এসেছে। মানে বাংলাদেশ নেই তো কোথায় গেছে? প্রান্ত অবাক হয়ে জিজ্ঞেস করলো। রুবেল দীর্ঘশ্বাস ফেলে শুরু থেকে শেষ অবধি সমস্ত ঘটনা এক এক করে খুলে বলতে লাগলো। সেই সাথে রেহেনাও বলল। সব কিছু শুনে প্রান্তর নাক রাগে লাল হয়ে গেছে। সে বাড়ির মেয়েকে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে নিয়ে চলে গেল আর তোমরা কিছু করতে পারলে না? সাব্বাস! প্রান্ত রাগে দাঁত মুখ খিসে বলল। রাহি ভালো থাকবে সেখানে। আপনি কি করে জানেন? ওই পাগল রাহিকে কথা বলতে না আপনার সাথে, আর আপনি বলছেন ভালো আছে? না জানে এখনো মেরে তার গুম করে দিয়েছে কেন ওই পাগলটা, কে জানে? প্রান্ত আরো জোরে বলল। প্রান্ত, আমার রাহি ভালো আছে, কারণ রাহি যেদিন থেকে ওখানে গেছে সেদিন থেকে প্রতিটা ভিডিও ক্লিপ আমার কাছে ধ্রুব পাঠায়। আমি যেভাবে রাহিকে রেখেছি বা রাখতে চাইছিলাম ভবিষ্যতে কারোর সাথে, তো সে তার চেয়ে আরো 10 গুণ ভালো আছে। ধ্রুব রাহিকে কেন তার বাবার সাথে কথা বলতে দেয় না তা আমার জানা নেই, কিন্তু ধ্রুব রুবেলকে রাহির প্রতিটা ভিডিও ক্লিপ পাঠায় তার গার্ডকে দিয়ে। এমনকি রুবেলের সুরক্ষার জন্য রুবেলের পেছনে গার্ড দিয়ে দিয়েছে। প্রতিদিন বাজারও একটা লোক করে দিয়ে যায়। এত না করা সত্ত্বেও এখন বল কেন বলবো ধ্রুব খারাপ? এমন যা সে জিনিস দিচ্ছে এই জন্য আমাদের কাছে ভালো। রুবেল কিসে ভালো থাকবে সেটা ধ্রুব ভালোভাবেই জানে। এই জন্য রাহি রিলেটেড সমস্ত কিছু তার সামনে ক্যামেরাবন্দি করে তার গার্ডকে দিয়ে পাঠায়। হ্যাঁ, ভয় এটাই যে ধ্রুবর পাগলামির পরিমাণটা বাড়লে সে নিজের মধ্যে আর থাকে না, রাহি তাকে সুস্থ করবে। কিন্তু সেদিন রাহিকে ভুলে যায়। আশঙ্কা শুধু এখানেই। রেহানা এক নিঃশ্বাসে কথাগুলো বলল। বাল! প্রান্ত কথাগুলো বলেই সিগারেটের প্যাকেট নিয়ে ছাদে চলে গেল তার ফোন নিয়ে। রেহানা সেখানে বসে শ্বাস ফেলতে লাগলো। রাসনা অনেকক্ষণ যাবৎ ফোন দিচ্ছে, কিন্তু প্রান্ত রাগের কারণে ফোন রিসিভ করছে না। সিগারেট একটার পর একটা ফুকেই যাচ্ছে। লাস্ট টাইম যখন রাসনা মেসেজ দিল প্রান্তকে, ওই কে বাবু? আমি কি ফিটার খাই নাকি আমার কখনো নিজের মতো ন্যাপকিন পরে হাঁকতে দেখছোস যে এত কথা কস? 27 বছরের বাচ্চাকে বাবু ডাকস? ওই তোর বিয়া করলে 10টা বাবু তোর পেটে দেওয়ার ক্ষমতা রাখি, উল্টা আমার বাবু ডাকস? বাবুর বাপ হওয়ার ক্ষমতা রাখাকে তুই বাবু বানিয়ে দিছিস? কানের নিচে এমন এক থাপ্পড় মারমু বাবু ডাকা ভুলবি। ফোন রাখ। প্রান্তর আগে কথাগুলো বলল। রাসনা প্রথমে কল রিসিভ করে এমন ঝাড়ি শুনে ফোনটা কান থেকে পড়তে পড়তে যে বেঁচেছে। সে তো আহ্লাদি আর আদর মাখা কথা বলতে চেয়েছে। এ লোক রাগলো কেন? রাসনার মন খারাপ হয় না, কারণ প্রান্ত এই সময় কথা বলে থাকে। আজকে বাবু সাহেবের মেজাজ এত তুঙ্গে কেন? রাসনা বিড়বিড় করে বলল। পরক্ষণে সে আবার নিজেকে বলছে, আবার বাবু ডাকছিস? শুনিস নাই ওই বলছে বাবু পেটে দেওয়ার ক্ষমতা রাখে, আর ওরে উল্টা বাবু ডাকিস? রাসনা তবা তবা 2 গালে হাত দিয়ে বলে বইয়ে পড়াতে মুখ গুছল। সামনের মাসে তার টেস্ট এক্সাম করতে হবে তার, খুব লন্ডনে রাতের বেলা। ঝোপ রাহির 2 হাতের ভাঁজে নিচের হাত ঢুকিয়ে রাহির ঠোঁটকে সে আধা ঘন্টা যাবৎ গ্রাস করে যাচ্ছে। রাহি আর নিঃশ্বাস নিতে পারছে না মনে হচ্ছে, এক্ষুনি সে শ্বাস আটকে মারা যাবে। এদিকে ধ্রুবের ছাড়ার কোনো লক্ষণ নেই। রাহি আর ধ্রুবের এই নতুন বাড়িতে আসা 2 সপ্তাহ বেশি হয়ে গেল। এই বাড়িটা আগের বাড়ির থেকেও বড়,
খুব বেশি সুন্দরও। বিশেষ করে রাহি আর ধ্রুবের রুমটা ব্ল্যাক কালারের পেইন্ট করা তাদের রুমে, আর দেয়ালে টাঙানো আছে রাহির পেইন্ট করা ধ্রুব প্রথম এঁকেছিল। অবশ্য সেটা এখন ধ্রুবের সিক্রেট রুমে শিফট করে দেওয়া হয়েছে। রাহি পোর্ট্রেটটা দেখে প্রথমে খুব অবাক হয়েছিল যে এই পোশাক সে কখন পরেছে বলে মনে হয় না। এত দাঁত কেলিয়ে কখনো সে ছবি তুলেছে কিনা সেটাও অজানা, কিন্তু ছবির মালিক তো সেই। ধ্রুব নিজের সাথে এই 2 সপ্তাহে অনেকবার ইন্টিমেট হতে চেয়েছে, কিন্তু অসফল হয়ে গেছে। রাহি প্রথমে না করলেও ধ্রুবের আসক্তি দেখে নিজেও থমকে যেত। কখনো দেখা যেত কেউ ধ্রুবের নাম্বারে কল করত, অথবা কোথা থেকে কুত্তার ঘেউ ঘেউ আওয়াজ আসতো। এই সব কিছু ধ্রুবকে কতটা ইরিটেট করে সেটা সব কিছু একমাত্র একজনই জানে, কিন্তু উনি এরকম করবে বলে ধ্রুবের মাথায় খেলছে না। ধ্রুব রাহিকে সবসময় এতটা নজরে রাখছে, মনে হচ্ছে ও আড়াল হলে কেউ তার মীরাকে নিয়ে ফেলবে, আর নয় মেরে ফেলবে। যতবার ধ্রুব তার মীরার কাছে এসেছে ততবারই কিছু না কিছুর কারণে তাদের ইন্টিমেট বাধা দিয়েছে। আজ সব কিছু অগ্রাহ্য করে ধ্রুব রাহির উপর নিজের সব আসক্তি উজাড় করে দিচ্ছে। আজ ধ্রুব অনেক বেশি ডেসপারেট হয়ে গেছে। ধ্রুব রাহিকে চুমু খেতে খেতে ক্লান্ত হয়ে গেল। শুষে নিতে লাগলো রাহির ঠোঁট। রাহির ঠোঁট মনে হচ্ছে ছিলে যাচ্ছে, এত গরম আর উষ্ণতাকে ছেয়ে গেছে দুজনের ঠোঁট। ধ্রুব হুট করে রাহিকে উল্টো ঘুরিয়ে দিল। রাহি উল্টো ঘুরে জোরে জোরে শ্বাস ফেলছে। ধ্রুব আরও পাগল হয়ে যাচ্ছে রাহির শ্বাস ওঠানামা দেখে। রাহি নাইটের ফিটটা এক টান মেরে খুলে দিল। রাহি দেয়ালটাকে আরেকটু আঁকড়ে ধরল, চোখ মুখ বন্ধ করে আছে। ধ্রুব রাহির নাইটি পার্ট উপরের টুকু খুলে নিল। রাহির সারা পিঠ আর ঘাড়ে ধ্রুবের ঠোঁট বিচরণ করছে। রাহি শিউরে উঠছে, ছোট ছোট কামড়ে ভরিয়ে দিচ্ছে রাহির গলা। হুট করে ধ্রুবের কানে আবার সেই আওয়াজ ঘুরঘুর করছে। সেই আওয়াজটা তাকে হিংস্র করে তোলে। ধপ করে ধ্রুবের মাথায় আগুন জ্বলে উঠল। রাহির কাছ থেকে ছিটকে সরে আসলো। রাহি এতক্ষণ নিঃশ্বাস নিতে পারছিল না, কারণ ধ্রুব তার গলাটা ধরেছিল। রাহি যখন দেখলো ধ্রুব কেমন অস্বাভাবিক লাগছে তার কাছে যেতে লাগলে ধ্রুব তাকে ধাক্কা মেরে দিল। রাহি ছিটকে সরে পড়তে ছোট টি টেবিলের মাথায় আঘাত লেগে মাথা ফেটে গেল। রাহি ব্যথাতুর আওয়াজ করে মেঝেতে লুটিয়ে পড়ল। রাহি মেঝেতে লুটিয়ে পড়ে আছে। ধ্রুবের হিংস্র রক্তিম চোখ আস্তে আস্তে বরফের মতো শিথিল হয়ে গেছে। সে কি করে পারল তার মীরাকে ধাক্কা দিতে? কিন্তু তার চোখের সামনে তো ক্যাথরিন ছিল, আর ক্যাথরিন বা কোথা থেকে আসলো? ধ্রুব উঠতে যাবে তার আগে তার পায়ের নিচে ছোট কিছু একটাতে পা পড়াতে পা সরিয়ে সেটা দেখতে গেল। মাইক্রোফোন জাতীয় কিছু পায়। আওয়াজটা যখন তার কানের নিচে ঘুরঘুর করছিল তখন হাত দিয়ে এক ঝাটকা দিয়েছিল তার বাম কানে। কিন্তু এই মিনি মাইক্রোফোন এখানে কি করছে? মাইক্রোফোনটাকে পকেটে ঢুকে রাহের দিকে নজর গেল। তার চোখ ভিজে আসে। তাৎক্ষণিকভাবে ধ্রুব রাহিকে কোলে তুলে নিল। গাড়ির কাছে আসতে যে রাস্তাটাও ধ্রুবের মনে হচ্ছে কত লম্বা। বিপদের সময় সব কিছু দীর্ঘ মনে হয়। পাটাও চলছে না। রাহির মাথার রক্ত দেখে ধ্রুবের শ্বাসটাও আটকে গেছে। কোনো মতে কাঁপা কাঁপা পায়ের গতিতে ধ্রুব রাহিকে নিয়ে গাড়িতে উঠল। তাকে সিটে বসালো না, নিজের কোলে নিয়ে ড্রাইভ করতে লাগলো। পথটাও ফুরাচ্ছে না, রাহির দিকে তাকাতেও পারছে না। বুকের বাঁ পাশটা কেমন চিনচিন করছে। কি করে পারলো সে তার মীরাকে এইভাবে আঘাত করতে? মিনিট 10 পরে ধ্রুব রাহিকে নিয়ে এমার্জেন্সি মেডিকেলে পৌঁছলো। ধ্রুব আসার পথে রাহিকে প্লাজো পরিয়ে নিয়েছে যেন উদাম কোনো কিছু না থাকে। ধ্রুব হসপিটালে এসে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। নার্সরা ধ্রুবকে ভালো করে চেনে, কারণ ধ্রুব প্রতি বছর এই মেডিকেলে ডোনেট করে। ধ্রুবের চিল্লানিতে একটা লেডি ডাক্তার বেরিয়ে আসলো। তিনি বের হয়ে আসা মাত্রই রাহিকে দেখে চিনে ফেলেছে। আর একটু কাছে এসে যখন দেখলো তখন ধ্রুব আর রাহিকে চিনতে পারার কারণ তিনি ধ্রুবের লাস্ট ট্রিটমেন্ট করার সময় ছিলেন। রাহিকে উনি চিনেছেন কারণ ধ্রুব যখন লাস্ট টাইম সেন্সলেস হয়েছিল তখন ওনাকেই ডাকা হয়েছিল। প্লিজ আমার মীরাকে দেখেন, ধ্রুব হড়হড় করে বলল। গো অ্যান্ড গেট দ্য লেডি ইন ক্যাবিন, ডাক্তার বলল। ওকে ডক্টর নেমিয়ান, নার্স বলল।
রাহিকে নিয়ে অবজারভেশনে নিয়ে চলে গেল ডাক্তার আর নার্স। আর ধ্রুব ছুটছে তাদের পিছু পিছু। রাহিকে যখন কেবিনে ইন করানো হলো তখন ঢুকতে বাধা দেওয়ার পরও সে শোনেনি, জোর করে ঢুকলো তাদের সাথে। ডাক্তার রাহির মাথার ব্লাডগুলো পরিষ্কার করছে, নার্সরা এটা সেটা দিচ্ছে। রাহির কপালের ব্লাড মোছা হলে যখন স্লাইন করার সময় ধ্রুব চিৎকার দিয়ে উঠল, আমার মীরা এতে ব্যথা পাবে তো। সেলাই করছেন আপনি, ছাড়েন। ধ্রুব এগিয়ে আসলো, নামিয়ান বাধা দেয়। সিট ইনজুর্ড, সেলাই করা আবশ্যক। প্লিজ হ্যাভ সাম পেশেন্ট মিস্টার ধ্রুব, নামিয়ান উত্তর দিল। ধ্রুব অবাক হলো এই ভেবে যে এই ডাক্তার ওর নাম জানে কিভাবে। ধ্রুব চুপ থাকলো। রাহির কপালে ফাটা সেলাই করার সময় তার পাশে ঘুরঘুর করছিল। সেলাই করার প্রতিটা ধাপে সে আওয়াজ করছিল, মনে হচ্ছে ব্যথাটা সে পাচ্ছে। রাহির কপালে 3টা সেলাই পড়ল। সে এখনো অজ্ঞান অবস্থায় আছে। রাহিকে রোগীদের পোশাকে চেঞ্জ করানোর সময় ধ্রুব চেতে উঠছিল। নার্সকে শুধু খুন করতে বাকি রেখেছিল। সে নিজে রাহির পোশাক চেঞ্জ করিয়ে দিল। ধ্রুব কেমন ছোট বাচ্চার মতো বিহেভিয়ার করছে। মনে হচ্ছে ছোটবেলাতে কারো প্রিয় জিনিস হারিয়ে যাওয়ার ভয়ে সে সবসময় সেটাকে আগলে রাখত। ঠিক তেমনি নামিয়ান এতক্ষণ সব পর্যবেক্ষণ করছিল ধ্রুবের বিহেভিয়ার নিয়ে আর সে মেডিসিন নিয়ে। তিনি এই 2 সপ্তাহ রিচার্জ করেছেন। আজ উনি জাপান থেকে ব্যাক করেছেন। উদ্দেশ্য ছিল রাহির সাথে যোগাযোগ করতে যাওয়া, কিন্তু তার আগেই এই হাল। মিস্টার ধ্রুব, ক্যান ইউ গিভ মি সাম টাইম, এভিয়ান জিজ্ঞেস করলো। রাইট নাও। ধ্রুব রাহির চুলে হাত বোলাতে বোলাতে বলল, ইয়েস মিস্টার আশরিক আলফাজ ধ্রুব, ইটস আর্জেন্ট, নামিয়ান উত্তর দিল। ধ্রুব শ্বাস ফেলে নার্সকে আঙ্গুল দেখিয়ে বলে গেল ভালোভাবে খেয়াল রাখতে। ধ্রুব আর নামিয়ান কেবিন ত্যাগ করলো। তারা সেখান থেকে নামিয়ানের কেবিনে গেল। নামিয়ানের কেবিনে যাওয়ার পর নামিয়ান নিজের চেয়ারে বসলে ধ্রুব তার সামনে চেয়ারে পা তুলে বসে চুলগুলো উঠিয়ে নিল। তবে সে যে তার মীরার জন্য অসুস্থ বোধ করছে তা তার কপালে কিঞ্চিত দেখা যাচ্ছে। হ্যাভ সাম টি অর কফি, নামিয়ান জিজ্ঞেস করলো। না, যা কথা বলার সরাসরি বলুন। ধ্রুব ভাবলেশীনভাবে উত্তর দিল, আপনি তো সহজে কাউকে টাইম দেন না, তো আজকে আমার বলার সাথে এখানে আসলেন যে? নামিয়ান স্মিত হেসে পড়ল। এক্স্যাক্টলি, আমি কাউকে সময় দেই না, কিন্তু এখানে আমার মীরা রিলেটেড কিছু না থাকলে অবশ্যই আপনাকেও মূল্যবান সময়গুলো দিতাম না। ধ্রুব ভ্রুক্ষেপহীন হয়ে বলল, তো মিস্টার গ্রেট বিলিয়নিয়ার আশরিক আলফাজ ধ্রুব, আমার কথাগুলো তাহলে শুরু করতে পারি? নামিয়ান গম্ভীর মুখে বলল। কন্টিনিউ, ধ্রুব জবাব দিল। আপনি যে মানসিকভাবে নিজেকে কন্ট্রোল, অর্থাৎ নিজের ব্রেইনের নিউরনগুলোকে কন্ট্রোল রাখতে চান, সেগুলো কি আপনি কখনো জানতে চেয়েছেন? এগুলো কিভাবে হয়, বা যা মেডিসিন নেন এই মেডিসিনগুলোর নাম কিভাবে, এই নাম নিয়ে কখনো গুগলে সার্চ করেছেন? কিংবা মেডিসিনগুলো কখনো ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছেন যে আদৌ মেডিসিনগুলো আপনার জন্য কিনা? নামিয়ান এক নাগাড়ে কথাগুলো বলল। ওয়েল, এসবের কখনো প্রয়োজন হয়নি। আমার ফ্যামিলি ডাক্তার আমাকে দেখে আসেন। এত কিছু রিসার্চ করা তাকে অসম্মান করার কাতারে পড়ে। ধ্রুব নাক ফুলিয়ে বলল। ধ্রুবের জবাব শুনে নামিয়ান হাসল। এত বড় নামি দামি বিজনেসম্যান আপনি, চারপাশে এত গার্ড নিয়ে ঘুরেন, অথচ নিজে কি মেডিসিন নেন সেটা একবারও যাচাই করবেন না? নামিয়ান হেসে জিজ্ঞেস করলো। জিরোভনিতা না করে সরাসরি বলেন। ধ্রুব চোখ মুখ শক্ত করে বলল, আপনাকে যে মেডিসিন দেওয়া হচ্ছে সেটা মাইন্ড কন্ট্রোল করার জন্য নয়, উল্টো আপনাকে কন্ট্রোল করার জন্য দেওয়া হচ্ছে আপনাকে। নামিয়ান সোজা উত্তর দিল। নামিয়ানের এই কথা শুনে ধ্রুবের টনক নড়ল। কেউ আশরিক আলফাজ ধ্রুবকে কন্ট্রোল করতে চায়? সত্যি অবাক করার বিষয় তো। হোয়াট ডু ইউ মিন? ধ্রুব জিজ্ঞাসা করল। আপনার মনে হচ্ছে আপনি যখন লাস্ট টাইম অজ্ঞান হন, ওষুধের কড়া গন্ধে আপনার নার্ভগুলো সাড়া দিচ্ছিল না। আপনাকে সজাগ রাখার জন্য আপলা তর্ভ ফ্যামিলি ডক্টর স্মিথ আপনাকে সেদিন ইঞ্জেকশন পুশ করতে এসে আপনার বাড়ির পালিত কুকুর তা বাধা দিয়ে ফেলে দেয়, আর সেই ওষুধটা ভেঙে যায়। আপনার ফ্যামিলি ডাক্তার কখনো ওষুধের কোনো কিছু আপনার বাড়িতে রেখে যান না, কিন্তু সেদিন উনি ওষুধের প্যাকেটটা ফেলে রেখে চলে যান। আপনার বাড়ির মেইড সেটা পরিষ্কার করার সময় ডাস্টবিনে ফেলে রাখে। ওষুধের কড়া গন্ধে আপনার অবস্থা
ঠিক সেরকম হয় যেরকম আপনার শরীরের ওই ওষুধ প্রবেশ করলে হয়। কখনো ভেবে দেখেছেন কি কোন মেডিসিন শরীরে গেলে সেটা আপনাকে সুস্থ আর ফ্রেশ ফিল করার জায়গাতে উল্টো আপনাকে অসুস্থ করে ফেলে? নামিয়ান এতটুকু বলল। ধ্রুব সমস্ত কথা শুনছে এবং মিলাচ্ছে কি কতদূর অবধি সঠিক সেটা আসলেই তাই। মেডিসিন নেওয়ার পর তার শরীর 2-3 দিন পর্যন্ত অবশ থাকে, কিছু মনে থাকে না আর। আপনি যখন বেহুশ হন তখন আপনার ওয়াইফ মীরা অনেক বেশি ভয় পেয়ে বসেছিলেন। উনি লন্ডনে মেবি এই জন্য কিছু চীনে তখন আপনার বাড়ির মেড অনলাইন থেকে আমার হসপিটালে এমার্জেন্সি নাম্বারে কালেক্ট করে আমাকে কল দেয়। আমি যখন যে আপনার অবস্থা এতটা ক্রিটিক্যাল আমি ততক্ষণ বুঝিনি যতক্ষণ আপনার মেডিসিন না দেখেছি। আপনার মেডিসিনের কিছু দ্রব্য আমি ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছি আর প্যাকেটটা নিজের সাথে করে নিয়ে এসেছি। আপনাকে যে মেডিসিন দেওয়া হচ্ছে সেটা আপনার পুরো শরীর আর আপনার মাইন্ড কন্ট্রোল করার জন্য দেওয়া হচ্ছে মিস্টার ধ্রুব। এর মেয়াদ 6 মাস থাকে। মেয়াদ শেষ হয়ে গেলে তখন সে পুরনো কিছু আস্তে আস্তে ভুলে যেতে শুরু করে এবং অস্বাভাবিক আচরণ করে। আপনার ক্ষেত্রেও তাই মিস্টার ধ্রুব। আপনাকে সেদিন ইঞ্জেকশন না দেওয়ার ফলে আজকে এরকম অস্বাভাবিক আচরণ করছেন। এই মেডিসিন তাদের জন্য তৈরি করা হয় যখন তাদের কেউ কন্ট্রোল করতে চায়, তাদের স্বার্থ আদায় করতে চায়। এই সব কিছু আপনার ওয়াইফ জানে মিস্টার ধ্রুব। উনি এতদিন আমার টাচে ছিলেন ওনার মেইডের মাধ্যমে। প্রথমে শুনে উনি কান্নায় ভেঙে পড়েছিলেন অনেক কাকতি মিনতি করে আপনাকে সুস্থ করার জন্য। সে আপনাকে কতটুকু ভালোবাসে কিংবা আদৌ ভালোবাসে কিনা জানা নেই আমার। তবে আপাতত অসুস্থতা শুনে উনি যতটা উদ্গ্রীব আর অস্থির হয়ে পড়েছেন তাতে আমি বলতে পারি উনি আপনার মায়াতে অনেক পড়েছে। মেডিসিনটা স্পেশালি জাপানে তৈরি করা হয়। এই মেডিসিন যাদের দেওয়া হয় তাদের কন্ট্রোল রেখে ওদের দিয়ে সব কাজ করায়। একসময় মেডিসিন দেয়া বন্ধ হয়ে গেলে সে পাগলের মতো আচরণ করবে অথবা মেডিসিনের অভাবে মারাও যেতে পারে। নামিয়ান দীর্ঘশ্বাস ফেলে এতগুলো কথা এক নাগাড়ে বলল। নামিয়ানের সব কথা শুনে ধ্রুব বাকরুদ্ধ হয়ে গেছে। কেউ তার মাইন্ড কন্ট্রোল করতে চায়। আশ্চর্যজনক লাগছে এই ভেবে এতটা দিন সে এটা বুঝতে পারল না তাকে কেউ ইচ্ছে করে মানসিক অসুস্থ করতে চায়। কে এসে? নামিয়ান স্থির চোখে তাকিয়ে আছে। হাউ ক্যান আই বিলিভ অন ইউ মিস নামিয়ান? ধ্রুব শান্ত কণ্ঠে বলল। ধ্রুবের এমন প্রশ্নের অপেক্ষায় ছিল নামিয়ান। সে জানে ধ্রুব এমন প্রশ্নের সম্মুখীন হবে এবং ধ্রুব এরকম কিছুই তাকে জিজ্ঞেস করবে। ধ্রুবের এমন প্রশ্ন শুনে সে স্মিত হাসল। ইটস মিসেস নামিয়ান, আমি বিবাহিত আর আপনি যে আমার কথা বিলিভ করবেন তা আমি জানতাম। এটা দেখুন। নামিয়ান কথাটা বলে ধ্রুবের দিকে ফাইলটা এগিয়ে দিল। ফাইলটা হাতে নিয়ে ধ্রুবের চোখ লাল টকটকে হয়ে গেছে। এখানে নামিয়ানের বলা প্রত্যেকটা কথায় সত্যি আর তার প্রমাণ সহ। এইখানে আপনার ব্লাড টেস্ট যা ও পজিটিভ। সেদিন আপনার বাসা থেকে বের হওয়ার সময় আমি নিয়ে গেছিলাম। আপনার ব্লাডে যে দ্রব্য পাওয়া গেছে সেই দ্রব্য ওই মেডিসিনও পাওয়া গেছে। অর্থাৎ আপনার মাইন্ড কন্ট্রোল করে কেউ সেটা অন্য কাজে লাগাতে চাইছে। নামিয়ান জবাব দিল। বাট দ্যাট দ্য বিচ আই মিন স্মিথ আমার মাইন্ড কন্ট্রোল কি জন্য করবে? আমি যতদূর মনে পড়ছে আমি ওই কুকুরের মতো বেজম্মার কোনো ক্ষতি করিনি। ধ্রুব রাগে চিবিয়ে কথাগুলো বলল। কেন করতে চায় সেটা আমি জানি না মিস্টার ধ্রুব। একটা কমন কারণ হতে পারে আপনি লন্ডনের সবচেয়ে বড় রিচ পারসন। আপনার প্রপার্টির জন্য করতে পারে। তবে আশ্চর্যজনক বিষয় আরেকটা এখানে, নামিয়ান বলল। হোয়াট? ধ্রুব ভ্রুকুসকে বলল। আমার কাছে সারপ্রাইজিং এটা যে এই মেডিসিন আমার খুব কাছে কেউ পরিচিত একজন বানাতো। নামিয়ান চিন্তিত স্বরে বলল। তো? ধ্রুব ভ্রুকুসকে তাকালো। কিন্তু ও তো আর পৃথিবীতে নেই, তাহলে কিভাবে সম্ভব এটা বানানো? কারণ এটা ও ছাড়া কেউ বানাতে পারে না। ও কাউকে এটার দ্রব্যগুলো কি কি লাগে বলে যায়নি। নামিয়ান জবাব দিল। এক্সপ্লেন। আমি, আমার স্বামী আর আমাদের দুজনের একটা বন্ধু জাপানের একটা ল্যাবে কাজ করতাম একসাথে। এটা যদিও 10 বছর আগের কথা।
আমরা তিনজন তিন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম। আমি মেডিসিন নিয়ে পড়াশুনো করেছি, আমার স্বামী মানসিক রোগীদের কি ওষুধ লাগবে এই বিষয়ে, আর আমাদের বন্ধুটা কিভাবে মেডিসিন বানাতে হয় এই বিষয়ে পড়াশোনা করছিলাম। আমাদের বন্ধু যেটা ছিল খুব স্বার্থপর ছিল। আমাদের মাঝে মধ্যে মনে হতো ও আমাদের সাথে স্বার্থের জন্য মিশছে, আবার আমার এও মনে হতো যে ও আমার স্বামীর খুব হিংসাও করে। আমার স্বামীর খুব নাম ডাক ছিল ওই ল্যাবে। একদিন দেখি দুই বন্ধুর মধ্যে খুব ঝগড়া। আমি তখন ল্যাবে ইন করছিলাম, কিন্তু ঝগড়া শুনে আমি দরজার আড়ালে হয়ে দাঁড়িয়ে গেছিলাম, বোঝার চেষ্টা করছিলাম কি হচ্ছে এখানে। তুমি এইভাবে কারো ক্ষতি করতে পারো না বব, আমি এটা হতে দেব না। তুমি ওরকম মেডিসিন তৈরি করছো আগে থেকে সন্দেহ করছিলাম। তুমি যে সেটা বানিয়ে ফেলেছো আমি আজ না দেখলে জানতাম না। ন্যামিয়ানের স্বামী হাবার্ট স্মিথ বলছে, তুমি আমাকে হিংসা করো, এই জন্য চাও না আমি দুনিয়াতে ফেমাসিটি অর্জন করি। তুমি সব সময় আমার থেকে এগিয়েছিলে, এখন যখন দেখছো আমি তোমার থেকে বেশি ভালো কিছু বানিয়ে ফেলেছি তখন তুমি আমাকে বাধা দিচ্ছ। বব উত্তর দিল, এটা কোন ভালো আমি চোখে দেখি না। তুমি মানুষ আর প্রাণীর মাইন্ড কন্ট্রোল করে তাকে মেরে ফেলতে চাইছো। একটা নিষ্পাপ খরগোশের ওপর এক্সপেরিমেন্ট করে এখন তাকেও মেরে ফেললে। আমি বেঁচে থাকতে তা হতে দিতে পারি না। স্মিথ চেঁচিয়ে বলল, আমি গোটা দুনিয়াকে নিজের মুঠোয় আনতে চাই। তুমি আমার পথে দাঁড়াবে না, তোমাকেও জানা শেষ করে দেব। আমার সাথে সাথ দাও, দুজনে মিলে গোটা দুনিয়া রাজ করি। বব ভিলেনি হাসি দিয়ে বলল, তোমার এই হিংসা তোমাকে নিয়ে একদিন ডুববে। আমি মানুষের সেবা করতে চাই, তাদের মারতে চাই না। ওটা আমাকে দিয়ে দাও। স্মিথ বলেই হাত বাড়ালো ববের দিকে। কখনো না, বব বলল। স্মিথ আর বব সেই মেডিসিনের কেমিক্যাল নিয়ে টানা হিসড়া করতে লাগলো ল্যাবের মধ্যে। একসময় দুজনের হাত টানা হিসড়া করতে করতে ঘেমে থাকার ফলে ববের হাত পিছলে যেয়ে ল্যাবের একটা এক্সপেরিমেন্টের উপর পড়ে যায়। ধুম করে বিস্ফোরণ হয়, সমস্ত ল্যাব সেন্টার ধোঁয়ায় ভরে গেছে, আগুন লেগে গেছে। স্মিথও পুড়ে যেত যদি সেদিন ন্যামিয়ান তাকে ওই মুহূর্তে টেনে নিয়ে না আসতো। ন্যামিয়ান যখন দেখলো অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে, ল্যাব পুড়ে যাচ্ছে, এখন না গেলে স্মিথও পুড়ে যাবে, তখন সে হ্যাচকা টান দিয়ে স্মিথকে ল্যাব থেকে বের করে নিয়ে আসে। সেদিনের ঘটনা ওই তিনজনের মধ্যেই ছিল। শুধু জাপানবাসী জেনেছিল ল্যাবের বিস্ফোরণ ঘটায় একজনের প্রাণহানি হয়েছে। ন্যামিয়ান আর স্মিথ বুঝেছিল সেটা ববের লাশ ছিল। তারা তাকে দেখতে গেলে সেই লাশ পুড়ে ঝাঁঝরা হয়ে গেছিল। সেই ঘটনার পর আমরা জাপান ছেড়ে দিই, চলে আসি কানাডাতে। কানাডাতে এসে আমরা 1 বছরের মধ্যে বিয়েও করে ফেলি। আমার স্বামী নতুন করে ট্রান্সফার হয় লন্ডনে। তখন আমার হচ্ছিল না ট্রান্সফার, তখন আমি কানাডাতেই থাকি। আমার স্বামী ট্রান্সফার হওয়ার কারণে লন্ডনের কোনো ছেলের ছোটোবেলাতে অতিরিক্ত মানসিক সমস্যা আছে, তাকে ট্রিটমেন্ট করার জন্য স্মিথকে ডাকা হয়েছে। ওই ছেলের চিকিৎসা করার 2 বছরের মাথায় আমার স্বামী গায়েব হয়ে যায়। শুনেছি রোড অ্যাক্সিডেন্টে খাদে গাড়ি পড়ে যেয়ে বনের হিংস্র প্রাণী তার লাশ খেয়ে নিয়েছে। রোডে শুধু তার গাড়ি পাওয়া গেছিল, তাকে পাওয়া যায়নি। স্মিথ চলে যাওয়া আজ 7 বছর হয়ে গেল, কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় ও কোথাও না কোথাও বেঁচে আছে। আমার স্বামী খুব ভালো সাইকোলজিস্ট ছিলেন, তিনি মানুষের সেবা করার জন্য সব সময় প্রস্তুত থাকতেন, অথচ এই 7 বছর ধরে তিনি নেই, আর আমি নিঃসঙ্গতায় জীবন কাটাচ্ছি। ন্যামিয়ানের কথাগুলো বলে চোখের জল। সব শুনে ধ্রুবের মাথায় ধপ করে আগুন জ্বলে গেল। কি হচ্ছে এসব? সে অন্তত কিছু জিনিস ভালোভাবে ক্লিয়ার হয়েছে। এর শুরু যে করেছে, শেষ এই আশরিক আলফাজ ধ্রুবই করবে। অন্ধকারে চেয়ারে বসে আছে একটি লোক। চেয়ারের একটা লাঠির উপর বাম হাতের ওপর ভর দিয়ে কাচের হাতের 5 আঙ্গুল ঘোরাচ্ছে। তার সামনে আরেকটা হুডি পরা লোক আসলো, মুখ ভর্তি তার ভিলেনি হাসি। প্ল্যান কত দূর? অন্ধকারে বসে থাকা লোকটি জিজ্ঞেস করলো। প্ল্যান সাকসেসফুল ড্যাড। দ্যাট ইজ লাইক মাই সন। লোকটি খটখটে হাসি দিয়ে বলল, ধ্রুব তো মীরা নামে আমার রায়নীকে আঘাত করে ফেলেছে। হ্যাঁ স্টিভ, রিল্যাক্স। ধ্রুব আঘাত করলে রাহি নিজে থেকে তার কাছ থেকে সরে যাবে।
লোকটি বলল, আই নো ড্যাড, কিন্তু আমি ওকে ওই ধ্রুবের সাথে সহ্য করতে পারছি না। আমি ওদের ইন্টিমেট হতে দিব না। এজন্য এতদিন ধরে ওদের বাড়িতে ভিন্ন কিছু করে ওদের ইন্টিমেট আটকিয়েছি। স্টিভ বলল, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, যা করবা সাবধানে। 9 বছরের প্ল্যান এইভাবে নষ্ট দিতে দিব না আমি, তোমার একটু ভুলের কারণে। লোকটি বলল, বাট ইউ প্রমিসড মিস্টার দা, ইউ আফটার ইজ সাকসেস ইউল গিভ মি রাহি। আমার মনে আছে, তোমাকে বারবার মনে করিয়ে দেওয়া লাগবে না। আচ্ছা, ওই টমিতে বিচারের নিউজ কি টিভিতে আসছিল? লোকটি জিজ্ঞেস করলো। আসবে না আবার? তুমি তাকে যেভাবে মেরেছ, তাও আবার ধ্রুবের মতো রিচ লোকের পালিত কুকুরকে, নিউজ তো আসবেই। তাকে মেরেছি, বেশ করেছি। সে আমার 6 মাসের করা ফল নষ্ট করে দিয়েছে। আমার পথে যে আসবে তাকে আমি সরিয়ে ফেলবো। লোকটি উত্তর দিল, বাট বাবা, তুমি ধ্রুবকে কেন চুজ করলা তোমার এই কাজের জন্য? আর অন্যের আইডেন্টিটি বা নিয়ে কেন বেঁচে আছো? ইটস এ লং স্টোরি মাই সান। লোকটি বাঁকা হেসে বলল, আজকে আমি শুনতে চাই। তুমি আমাকে বলতে চেয়েও এতদিন বলনি। তুমি আমাকে এতদিন লুকিয়ে রেখেছ এইসব থেকে। আমি সব জানতে চাই। দেন লিসেন্ট। লোকটি অন্ধকার থেকে বেরিয়ে আলোর সামনে আসলো উইনারের বোতল নিয়ে। I am the greatest, the most powerful person, বব জ্যাকসন। জাপানের ল্যাবে সেদিন আগুন লাগার পর আমি সেখানে আটকে থেকে যাই, আর তারা আমাকে ফেলে রেখে চলে যায় সেখান থেকে। আগুনের কারণে আমার অর্ধেক চেহারা ঝলসে যায়, কিন্তু ওই ল্যাবে আমি আর স্মিথ ছাড়াও আরেকটা লোক ছিল, আর সে হলো তোমার জন্মপিতা জেমস। ল্যাবে জেমস কেমিক্যাল নিয়ে বাইরে যেতে যেয়ে আগুনে আটকা পড়েছিল। সেদিন ল্যাবের আগুনে পড়েছিল জেমসের লাশ, কিন্তু ব্রেকিং নিউজে আসছিল ববের লাশ। লাশ পুড়ে যাওয়ার কারণে কেউ সেটা চিনতে পারেনি যে এটা জেমসের লাশ। আমি সেদিন অর্ধ ঝলসে থাকা মুখ নিয়ে জাপান ত্যাগ করি। যখন আমি জাপান ছেড়ে কানাডায় চলে যাই, তখন 1 বছরের মাথায় জানতে পারি স্মিথ আর ন্যামিয়ানো আছে এখানে। তারা বেশি খ্যাতি অর্জন করে ফেলেছিল সেখানে। আমি প্রথমে তাদের কয়েক মাস ফলো করি, বিশেষ করে স্মিথকে। তার প্রতিটা কাজ আমি অতি সূক্ষ্মভাবে খেয়াল করেছি। হঠাৎ করে একদিন শুনলাম স্মিথের বদলির ব্যাপারটা। সে নাকি লন্ডনে শিফট হয়ে যাবে। সে যখন লন্ডন চলে যায়, আমি সেখানেও তার পিছু নেই। যখন দেখলাম 2 বছর ধরে একটা ছেলের চিকিৎসা করছে যে মানসিকভাবে বিপর্যস্ত, ছেলেটার ব্যাপারে খোঁজ নিতে আমার বেশ বেগ পেতে হয়েছিল। ছেলেটার কেউ নয়, ধ্রুবই ছিল। ধ্রুবের বাবা আশরাফুল সাহেব এটা সাসপেন্স রাখতে চেয়েছিল যে ধ্রুব যে অসুস্থ এটা যেন কোনোভাবে লিক না হয়। যখন জানতে পারলাম ধ্রুব মানসিকভাবে অসুস্থ, আর সেটা ছোটবেলা থেকে, তার কারণ হলো ছোটবেলায় খেলার ছলে ছোট ভাইয়ের মারা যাওয়া তার মাথায় প্রচুর চাপ দিয়েছিল, যে কারণে ছেলেটার নিউরন কাজ করা একদমই বন্ধ করে দিয়েছে। স্মিথ সেই ছেলের চিকিৎসা করবে। ধ্রুবকে ডিপ্রেশন থেকে বের করার জন্য স্মিথ কড়া ঔষধ দেয়, যা তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে। পুরনো স্মৃতি মুছে দিয়ে স্মিথ যখন প্রাথমিক কাজে ধ্রুবকে সুস্থ করতে না পারে 1 বছর, তখন মেডিসিনের আশ্রয় নেয়, যা মানসিক রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে। ধ্রুবের এরকম অবস্থা আমার খেলার আরেকটা অংশ হয়ে গেল। ধ্রুবের চিকিৎসা করতে করতে তার বাবা মারা গেল, তার কয়েক মাস পর তার মা। এইভাবে ভাই, বাবা মা হারিয়ে আরও বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল। ধ্রুবের আপন বলতে কেউ নেই শুনে আমার জন্য সেটা প্লাস পয়েন্ট ছিল। স্মিথ ছাড়া ধ্রুব কাউকে বিশ্বাস করবে না, সেটাও বুঝে গিয়েছিলাম। ধ্রুব চিকিৎসা করার পর যখন দেখি ধ্রুব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, তখন আমার জন্য সেটা দুঃসংবাদ ছিল। তখন আমি আরেকটা চাল চাললাম আমার খেলায়। লোকটি এতক্ষণ কথাগুলো বলল। দেন হোয়াট হ্যাড ইউ ডান দ্যাট? স্মিথ একদিন রাতের বেলা বাড়ি থেকে বের হয়েছে ধ্রুবের সাথে দেখা করতে। সেদিন কেনসিংটনে সারাক্ষণ ঝুমঝুম বৃষ্টি হয়েছে। স্মিথ ড্রাইভ করে আসছিল, মাঝ রাস্তাতে দেখে একজন হুডি পরা লোক দাঁড়িয়ে আছে। ও গাড়ি থেকে জিজ্ঞেস করছে, কে আমি? উত্তর যখন পাচ্ছে না, তখন গাড়ি থেকে নেমে আসলে যখন তার সামনে, তখন সে জিজ্ঞেস করছে, এইভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তামাশা করার কোনো মানে নেই, সরুন সামনে থেকে। স্মিথ বলছে,
আমি যখন আমার মুখটা উঠালাম তখন সেটা দেখে স্মিথের চোখ বিস্ময় বড় বড় হয়ে গেছে। বব তুমি? স্মিথ জিজ্ঞেস করার সাথে আমি ইঞ্জেকশন তার ঘাড়ে পুশ করে তার জ্ঞান সেদিন আমি স্মিথের ফোন থেকে ধ্রুবের সেক্রেটারির মেসেজ করে দিই যে কিছু পার্সোনাল সমস্যার জন্য সে লন্ডন ত্যাগ করে 1 মাসের মধ্যে ফিরে আসবে। সেদিন আমি স্মিথকে নিয়ে চলে আসি আমার গোডাউনে, তাকে সেখানে বন্দি করে রাখি। তারপর আমার আসল কাজ শুরু করি, বব থেকে নিজেকে স্মিথে ট্রান্সফার করা। সার্জারি করে আমি হুবহু স্মিথে রূপান্তর হয়ে যাই। 1 মাসের মধ্যে নিজেকে চেঞ্জ করে বব থেকে স্মিথ হলাম হুবহু, কিন্তু প্লাস্টিক সার্জারির কারণে সেটা সারতে আরও বেশ কিছুদিন সময় লাগবে, কিন্তু আমি রিস্ক নিতে চাইনি। 1 মাসের আগে লন্ডন ব্যাক করি। লন্ডন যেয়ে প্রথমে ধ্রুবের সাথে মিট করি। আগে ধ্রুবের সাথে মিট করার পর যখন বুঝলাম সেই সব কিছু করতে পারিনি, তখন মনে মনে জয়ের খুশি পালন করলাম। আমি আমার এখন নেক্সট স্টেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তা হলো ধ্রুবের মাইন্ড কন্ট্রোল করা। আমার এক্সপেরিমেন্ট এমন কাউকে দরকার ছিল যে মানসিকভাবে বিপর্যস্ত থাকবে, আর ধ্রুব তাই ছিল। যদিও তখন স্মিথের মেডিসিনের কারণে কিছুটা সুস্থ ছিল, মেডিসিন আমার তৈরি করাই ছিল। কয়েক সপ্তাহ পর ধ্রুবের মেডিসিন নেওয়ার ডেট, সেখানে আমি ইঞ্জেকশন পুশ করব। ঠিক তাই করলাম, মেডিসিন নেওয়ার ডেটে আমি ইঞ্জেকশন পুশ করলাম তার শরীরে। ইঞ্জেকশন দেওয়ার সাথে ধ্রুবের শরীর কেমন ঝাঁঝা করে উঠল, 2-3 দিনের মতো বেহুশ হয়ে থাকলো। তার এই 2-3 দিন বেহুশ হওয়ার সুযোগটাও আমি নিলাম। সে বেহুশ অবস্থায় তার সাথে মাইন্ড কানেক্ট করলাম, তা হলো স্বপ্নের সেই নারী। তাকে তার মাইন্ডে এমনভাবে সেট আপ করে দেব যে হ্যাঁ, স্বপ্নে যে নারীটা আসছে, কিন্তু এর পেছনের কারণ যে আমি কখনোই জানতে পারবো না। ভিজুয়ালশনে তাকে আমি শো করব যে এই মেয়ের জন্য সে পাগল, তার প্রতি সে দুর্বল হয়ে যাবে, আর সেটা হয়েছেও। এরপর থেকে যখনই সে বেহুশ হতো ইঞ্জেকশন নিয়ে, ততবারই আমি এই কাজ করতাম। তবে এখানে যে আমার প্রথম করা কাজটা সত্যি হয়ে যাবে এটা আমার ধারণার বাইরে ছিল। সেদিন তার মাইন্ড কানেক্ট করে আমি দেখিয়েছিলাম এক নারীকে তার স্বপ্নে, কিন্তু সেদিনের পর থেকে প্রতিদিন ওই নারীকে সে স্বপ্ন দেখত, যার নাম দিয়েছে সে মীরা। আমার সাথে এসব কথা শেয়ার করত, কিন্তু আমি বুঝে যেতাম মেয়েটার উপর সে সম্পূর্ণভাবে ততদিনে দুর্বল হয়ে গেছে। সব সময় সে মীরাকে খুঁজত। মীরা তার পাগলামি ভালোবাসার কারণ। তার মীরা শুধু তার হবে, অন্য কারো না। তন্ন তন্ন হয়ে মীরাকে খুঁজত। এইটাতে সে হিংস্র হয়ে গিয়েছিল, যেমন কোনো আওয়াজ তার কানে গেলে কেমন ক্ষেপে উঠত। কোনো বেগানা নারী তার কাছে ঘেঁষলে তার মাথায় রক্ত উঠত। কেউ তার উপর অ্যাটাক করলে তার উপর বিশ্রীভাবে সে অ্যাটাক করত। যখন সে মীরাকে তার স্বপ্নে দেখেছে, তার 5 বছর পর সে মীরার ছবি আঁকতে সক্ষম হয়। আমাকে দেখতে দেয়নি সে, কিন্তু মেডিসিন দেওয়ার ফলে ওই দিন বেহুশ থাকার কারণে আমি ওর রুমে যেয়ে সেই নারীকে দেখি। এই নারীর এত সৌন্দর্য দেখে আমি অবাক হয়েছিলাম। তারপর খুব একটা পাত্তা দেইনি, কারণ আমি ভেবেছিলাম এটা আমার করা ইমেজিনেশন। কিন্তু 7 বছর এইভাবে চলার পর যখন হুট করে বাংলাদেশে যে ধ্রুবই নারী সাক্ষাৎ পায়, তার পাগলামো বেড়ে যায়। তখন তার রিলেটিভ আমাকে ডেকে পাঠায়। তার মামা আমাকে চিনতো, সে সুবাদে কন্ট্যাক্ট করে ডাকে। সেখানে যে তার কাজিনের ফোন ধ্রুবের মীরা ছবি থেকে আমি আকাশ থেকে পড়েছিলাম, আর ভেবেছিলাম এতটা হুবহু মিল কীভাবে। আমি তাৎক্ষণিকভাবে সেখান থেকে চলে আসি তাকে নিয়ে, কিন্তু পরক্ষণে সে আবার বাংলাদেশে চলে যায়। কয়েক সপ্তাহ পর আমি মেডিসিন এইটাই করার জন্য জাপানে চলে যাই। এজন্য সে এর মধ্যে ওই মেয়েকে বিয়ে করে লন্ডনে আনে। আর তোমার ওই মাইন্ড ক্যাথরিনের কথা মনে আছে, যে ধ্রুবের জন্য পাগল ছিল? আমি সব সময় তখন গেলে সেদিন মেরেই ফেলতো তাকে সে। আর ছেলেটাকে কি মারাটাই না মারলো 100 পিস, কিন্তু তার থেকেও 20 মাল আমি। এই বব দ্য গ্রেট কখনো বেঁচে আছে কখনো কেউ জানতেই পারবে না, থাকবে শুধু রহস্য আর রহস্য। বলেই লোকটি অর্থাৎ বব খটখট করে হাসতে লাগলো। আমার ভাইয়ের খুনের বদলা আমি ওই আশরিক আলফাজ ধ্রুবের কাছ থেকে নিবই।
দেওয়ালেরও কান আছে, এটাকে রহস্যই থাকতে দাও, বব উত্তর দিল। স্টিভ রাগে গজগজ করতে করতে চলে গেল বাহিরে। বব চেয়ারে বসে নিজের পায়ের উপর পা তুলল। ধ্রুবের ওপর এক্সপেরিমেন্ট করে আমার কার্য হাসিল করবার, ধ্রুবের সমস্ত কিছু আমার হাতের মুঠোয় করে নিব। তার মাইন্ড কন্ট্রোল আমার হাতে, সে তার মীরাকেও ভুলে যাবে। এক ঢিলে দুই পাখি। বব উচ্চস্বরে হাসতে লাগলো। রাহি ক্লিনিকের বেডে শুয়ে আছে। ধ্রুব ধীর পায়ে রাহির দিকে একটু একটু করে এগিয়ে আসছে। রাহির কাছে আসার পর রাহির বেডে একটু জায়গা করে নিয়ে সেখানে শুয়ে পড়ল সে। ন্যামিয়ানকে সে বলে এসেছে কেউ যাতে তাদের বিরক্ত না করে। ধ্রুব এক ধ্যানে রাহির কপালের সেলাইয়ের ব্যান্ডেজের দিকে তাকিয়ে আছে। তার কাছে পানির মতো খোলাসা সবকিছু। তার মাথায় অন্য খেলা খেলছে, যে খেলায় মারাত্মকভাবে সবকিছু শেষ হবে। তার প্রথম কাজ হলো স্মিথ বেঁচে আছে কিনা। আমি দুনিয়াতেই আমার অস্তিত্ব ভুলে যাব, কিন্তু আমার অস্তিত্ব কোনোদিন ভুলবে না। তোমাকে ভুলানোর ক্ষমতা এই সামান্য মেডিসিনেরও নাই। তুমি ধ্রুবের জান মীরা, যে তোমাকে আমার মস্তিষ্ক থেকে মোছার জন্য ব্যবহার করতে চাই, তাকে আমি ভুলিয়ে দিব সে কার সাথেই পাঙ্গা নিতে এসেছে। টাইম উইল শো ইউ এভরিথিং মীরা, প্লিজ ইউ ডোন্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। ধ্রুব বিড়বিড় করে কথাগুলো বলল। ধ্রুব রাহির সাথে ওই ক্লিনিকের বেডে শুয়ে পড়ল। রাহির গলাতে ধ্রুবের গরম নিঃশ্বাস পড়ছে। ধ্রুব রাহিকে এঁটে ধরে ওখানেই ঘুমিয়ে গেল, কারণ আজকের রাতটা এখানেই থাকতে হবে তাদের। মাঝরাতে রাহির ঘুম ভাঙলে মাথার পেইনের কারণে সেলাই করার সময় অবশ করা হয়েছিল এক সাইড, যা এখন ছুটতে শুরু করেছে। সেটার ফলে ব্যথাটা নাড়া দিয়ে উঠছে। পিট চোখে দেখছে সে কোথায় আছে। নিজের উপর ভারী কিছু অনুভব করছে সে। বুঝলো রাহি সে ক্লিনিকে আছে, আর তার উপর ধ্রুব আছে। ধ্রুবকে দেখে রাহির চোখে জল চলে আসছে। নিজের অজান্তে এই মানুষটার উপর এত মায়া জন্মে গেছে যে এখন উনি যদি সুস্থ হয়ে তাকে ভুলে যায়, আর সে নিঃশ্বাস নিতে পারবে না। স্বামীর নামে কোনো ছেলেকে কখনো সে মনে রেখেছে কিনা এখন সন্দেহ। ধ্রুব তার পাগলামিতে ওই কুকুরকে রাহির মন থেকে মুছে ফেলেছে। রাহি তার একটা হাত ধ্রুবের কোমরে দিল। নিচ থেকে চোখ ভর্তি জল নিয়ে ধ্রুবের কপালে চুমু খেলো। মাথার চুলে ফু দিল হালকা। এইসবের শেষ সে চায় না। ধ্রুবের সাথে বাকিটা জীবন এইভাবেই পার করতে চায় সে। রাহি আস্তে আস্তে চোখ বুঝলো, হয়তো নতুন সকালের অপেক্ষায়। বেশ কয়েকদিন পর রাহি মোটামুটি সুস্থ ফিল করছে। ধ্রুব তাকে পরের দিন বাড়ি নিয়ে চলে এসেছে। এই কয়েকদিন ধ্রুব রাহিকে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করেনি, উল্টো অফিসের কাজগুলো বাড়ি নিয়ে চলে আসছে। কয়েক সপ্তাহ পর আজ প্রান্ত আর রাসনার আকদ হয়ে গেল। প্রান্ত এক প্রকার উঠে পড়ে লেগেছে রাসনাকে বিয়ে করার। রাসনার টেস্ট এক্সাম পর্যন্ত সে ওয়েট করতে পারল না। বাসর ঘরে বসে আছে রাসনা, অপেক্ষা করছে প্রান্তের জন্য। বুকটা কেমন ধুকপুক করছে, কি হবে ওর ভেতরে এসে এইটা ভেবে। বেশ কিছুক্ষণ পর প্রান্ত ঘরে আসলো। রাসনা দরজার খুট করে আওয়াজে ধ্যান ভাঙলো। চোখ মেলে তার দিকে তাকালো। বিছানা থেকে নেমে তার দিকে তাকালো। উঠে এসে সালাম করলো সে। চল তোকে বাবুর মা বানিয়ে দেওয়ার প্ল্যান করি। প্রান্ত কথাটা বলে রাসনাকে কোলে নিয়ে দরজা লক করে। বাবুর বাবু ডাক শোনার কাজে লেগে গেল। লন্ডনে রাতের বেলা। ইদানিং ধ্রুব মাঝরাতে কোথাও যেন যায়। রাহির মাঝরাতে উঠে ধ্রুবকে পাশে পায় না। সে যখন ঘরে আসে তখন রাহি ঘুমের ভান ধরে থাকে যে সে কোথায় যায় তা দেখার জন্য। আজও ধ্রুব বাহিরে গেছে। রাহি এই সময়টায় অপেক্ষায় আছে যে কখন ধ্রুব বাহিরে যাবে আর তার পিছু নিবে। ধ্রুব বের হলে রাহি তার পিছু পিছু যায়। ধ্রুব নিজের বাড়ির গার্ডেন এরিয়া ছেড়ে কোনার ঘরের দিকে গেল। সেখানে রাহিও গেল। ধ্রুব একটা ছোট্ট রুমের মধ্যে ঢুকলো। রাহিও পা টিপে টিপে সেখানে গেল। ভেতরে রাহি যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। চোখটা বিস্ময় বড় বড় হয়ে গেছে তার। ধ্রুব হকি স্টিক নিয়ে সামনে বসে থাকা চেয়ারের মানুষটাকে খুব মারছে। ব্যথায় লোকটা খুব আর্তনাদ করছে, তবুও ধ্রুব থামছে না। এইগুলো থেকে রাহির হাত পা লেগেছে। ধ্রুব, রাহি অস্ফুট স্বরে ডাকলো। রাহির ডাকের আওয়াজে ধ্রুব পেছনে ফিরে তাকালো। রাহিকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রাহিকে এখানে দেখে তার মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। সে তার হাতে থাকা হকি স্টিকটাকে এত জোরে নিচে ফেলেছে যে মেঝেটা আর একটু হলে মাটি ফাঁক হয়ে যেত। ধ্রুব
ধপাধপ পা ফেলে রাহির দিকে এগিয়ে আসলো। তার মেজাজ এখনো চরম খারাপ। একে তো ঠিক মতো মারতে পারলো না, এই জন্য আবার রাহির উপর উপস্থিত। সব মিলিয়ে শরীরের ভেতরের রগগুলো কেমন টকবক করছে। ইচ্ছে করছে সব দুনিয়ার লোকগুলোকে একসাথে শেষ করে দিতে। তুমি কেন গেছো ওখানে? তোমাকে আমি বারণ করি নাই আমার অনুমতি ছাড়া কোথাও যেন না যেতে? তাহলে কেন গেছো তুমি ওখানে? ধ্রুব রাহির কাজ ঝুলিয়ে চিল্লিয়ে জিজ্ঞেস করছে। রাহি এদিকে ভয়ে জুবুথুবু হয়ে গেছে। আপনি কেন ডাক্তার স্মিথকে মেরেছিলেন আর সাথের ওই ছেলেটাকে? রাহি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। ড্যামিট, কেন মারছি শুনবো তো? শুনো, ধ্রুব চিল্লিয়ে বলল। তোমার সাথে আমি যতবার ইন্টিমেট হতে চেয়েছি ততবার কোনো না কোনো বাধাতেই আমি আটকে গিয়েছি। তুমি জানো না লাস্ট টাইম তোমাকে আঘাত করার ফলে কি ফলটাই আমি ভুগেছি। ওই স্মিথ আর ওর ছেলে মিলে আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি